তো এইটা দেখে পড়ে এইচএস দিলে হবে না, পুরো বইটাই পড়তে হবে। এটা জাস্ট মনে রাখার একটা প্রসেস, কীভাবে গোটাটাকে মনে রাখা যায়, ঠিক আছে? শর্ট রিভিশনে যদি সব করে দিই তাহলে গোটা বছরে কী পড়ালাম, এনি পজিশন বাদ। এটা এই শর্ট রিভিশনটা কাদের জন্য হচ্ছে? তাদের জন্য হচ্ছে যাদের অবস্থাটা এতটাই খারাপ তারা ফেল করতে চলেছে। তো শর্ট রিভিশন দেখে তারা কি করবে, পাস করার একটা ব্যবস্থা তৈরি করতে পারবে, ঠিক আছে? কিন্তু ফুল পড়ানো যেটা পড়িয়েছি সারা বছর, সেটাই তোদেরকে পড়ে যেতে হবে, কারণ ওখান থেকেই কোশ্চেন আসবে। শর্ট রিভিশন সবার জন্য নয়, যারা সারা বছর পড়েছে অবশ্যই তাদের জন্য নয়। তারা যদি এটা দেখে যায় আচ্ছা এগুলোই পরীক্ষায় আসবে, স্যার বোধহয় এগুলো সাজেশন দিচ্ছে, একদম না। এগুলো তাদের বাঁচার জন্য যাদের অবস্থা খুব খারাপ। আশা করি তোদের অবস্থা খুব খারাপ না, তাই তোদের জন্য এটা না, ঠিক আছে? সুতরাং শর্ট রিভিশনের উপর ভরসা করবি না। শর্ট রিভিশনটা জাস্ট আমরা মনে করিয়ে দেওয়া যে কী কী আছে টপিক। এখানে শুধু মেন টপিকগুলো আলোচনা হবে। এখানে কখনোই আমি ডিটেলসে যাব না, কখনোই আমি ফুল কনসেপ্টে যাব না, শুধুমাত্র ফর্মুলা এবং ফর্মুলার সাহায্যে মেন জায়গাগুলো টাচ করে করে যাব। সেই জন্য আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্সের ফুল রিভিশনে শুরু করছি দিয়ে ইলেকট্রোস্ট্যাটিক্সের যে ফার্স্ট চ্যাপ্টার কি? ফার্স্ট চ্যাপ্টার হলো চার্জের ধর্ম। চার্জের ধর্ম কী কী পড়ছে? চার্জের ধর্মের মধ্যে পড়ছে হলো চার্জের অ্যাডিটিভ নেচার, মানে চার্জকে যোগবিয়োগ করা যায়। চার্জের কনজারভেটিভ নেচার, মানে চার্জের মহাবিশ্বের, মানে এটা একটা কনজারভেশন ল, যে টোটাল চার্জের পরিমাণ ধ্রুবক, চার্জকে পাল্টানো যায় না এবং চার্জকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। হয়ে গেল, মানে 4টা কনজারভেশন লয়ের মধ্যে এটা একটা। নেক্সট নেচার যেটা চার্জের কোয়ান্টাইজেশন, কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এনি। এটা দিয়ে অঙ্ক আছে, কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এনিতে যে চার্জটা দেওয়া থাকবে সেই চার্জকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যদি পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাহলে সেই চার্জের অস্তিত্ব আছে, পূর্ণ সংখ্যা না থাকলে সেই চার্জের অস্তিত্ব নাই। হয়ে গেল। আরেকটা নেচার কি? আরেকটা নেচার হলো কী বললাম, কোয়ান্টাইজেশন বললাম, অ্যাডিটিভ নেচার বললাম, আর অ্যালার্মগুলো বন্ধ করি, ওয়েট। আরেকটা কী হবে? আরেকটা এমনি বলা যেতে পারে যে প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করছে, প্লাসে প্লাসে বিকর্ষণ করছে, মাইনাসে মাইনাসে বিকর্ষণ করছে। নেক্সট কি? নেক্সট হলো ইলেকট্রনিক তত্ত্ব দিয়ে চার্জিংয়ের কনসেপ্ট। ইলেকট্রনিক তত্ত্ব দিয়ে চার্জিংয়ের কনসেপ্টে প্রথমে ঘর্ষণ দ্বারা তড়িতায়িত করা, যেখানে একটা পদার্থ থেকে একটা পদার্থকে ঘষা হবে। এবার তড়িৎরাসায়নিক শ্রেণীতে যে পদার্থ উপরে থাকবে সেখানে লুজলি বাউন্ড ইলেকট্রন থাকে, আর যে পদার্থ নিচে থাকবে তাদের মধ্যে যদি ঘর্ষণ করা হয়, উপরের পদার্থে প্লাস কিউ, কারণ ওখান থেকে ইলেকট্রন নিচেরটা ট্রান্সফার হবে, উপরের পদার্থ প্লাস কিউ, নিচের পদার্থ মাইনাস কিউ হয়ে যাবে। হয়ে গেল। নেক্সট হলো স্পর্শ দ্বারা তড়িতায়িতকরণ। স্পর্শতে যে পদার্থটা নিয়ে আসলাম এটা ধর পজিটিভ চার্জে আহিত, এবার এটাকে যখন এর সঙ্গে টাচ করানো হবে এখান থেকে মুক্ত ইলেকট্রন এর মধ্যে চলে আসবে, দিয়ে এটা প্লাস কিউ বাই টুতে পরিণত হবে। কেন? প্রথমবার পড়ানোর সময় বলিনি কেনটা এখন বলে দিই। কারণ এর মধ্যে যে বিভব ছিল সেটা ভি ছিল, এর বিভব কত ছিল? 0। টাচ করানোর জন্য দুটার বিভব যখন সমান হবে ভি বাই টু ততক্ষণ চার্জ ট্রান্সফার হবে এবং কী হবে, সেখানটায় চার্জিং চলতে থাকবে। চার্জিং যখন বিভব সমান হবে তখন থেমে যাবে। হয়ে গেল। সেমভাবে এটা নেগেটিভ চার্জে আহিত, এটা অনাহিত। যখন টাচ করাবো এটা মাইনাস ভি, টাচ করালে কত হবে? মাইনাস ভি বাই টু, তাহলে মাইনাস কিউ বাই টু চার্জে আহিত হয়ে যাবে। হয়ে গেল, গল্প শেষ। নেক্সট হলো কী বললো এটাকে, আবেশ দ্বারা আহিতকরণ, আবেশ পদ্ধতিতে। এটা একটা বস্তু আছে, এই বস্তুটাকে আহিত করে, পজিটিভ আধান আহিত করে এর কাছে নিয়ে যাবো, টাচ করাবো না। তাতে কী হবে? এটা পজিটিভ কিউয়ে আহিত, তাহলে এই প্রান্তটা মাইনাস কিউয়ে আহিত হবে, মানে আবিষ্ট হবে। কোথা থেকে আসলো? ইলেকট্রনগুলো এদিকে চলে আসবে, দিয়ে মাইনাস কিউ পরিমাণ আধান স্টোর হবে, আর ওই প্রান্তে প্লাস কিউ আধানগুলো এসে জমা হবে। মানে যেহেতু ইলেকট্রন সরে আসবে তাহলে ওখানে প্লাস কিউ আসবে। এবার এটাকে এখানে ধরে রেখে ওই প্রান্তটা গ্রাউন্ড করে দিতে হবে। গ্রাউন্ড করলে কী হবে? গ্রাউন্ড থেকে মুক্ত ইলেকট্রন উঠে এসে প্লাস কিউটাকে নাই করে দেবে। দিয়ে এবার কি করব, এইটাকে না সরিয়ে গ্রাউন্ডকে কেটে দিয়ে এটাকে সরিয়ে দাও, তাহলে এখানে যে মাইনাস কিউগুলো জমা হয়েছিল সেটা গোটা বস্তুতে ছড়িয়ে পড়বে। তাহলে প্লাস কিউ দ্বারা মাইনাস কিউ আধান তৈরি করলাম। হয়ে গেল। নেক্সট মাইনাস কিউ আধানকে কাছে নিয়ে আসলাম, তাহলে কী হবে? মাইনাস কিউ আধানটা এখান থেকে ইলেকট্রনকে ঠেলে ওদিকে পাঠিয়ে দেবে, তাহলে এখানে ইলেকট্রনগুলো জমা হবে। তো এগুলো বদ্ধ আধান, এগুলো মুক্ত আধান। তাহলে মুক্ত আধানগুলো আবার গ্রাউন্ড করে দেবো, গ্রাউন্ডে চলে যাবে।
এখানে প্লাস কিউ আধান আছে, এটাকে সরিয়ে নেব, প্লাস কিউ আধানটা ছড়িয়ে পড়বে, হয়ে গেল। তাহলে মাইনাস কিউ দ্বারা প্লাস কিউ সৃষ্টি। তো আবেশ পদ্ধতিতে আয়তকরণের আধানের উৎস কি? আধানের উৎস হলো ভূমি, হলো। আচ্ছা, নেক্সট হলো এই চ্যাপ্টারে রয়েছে স্বর্ণপত্র দুর্বীক্ষণ যন্ত্র। এখন আর আসে না, যদি আসে ওই বলতে হবে যে চার্জ টেস্ট করার জন্য ব্যবহার করা হয়। যদি সেম চার্জে আহিত হয় তাহলে বিস্ফোরণ বেড়ে যাবে, বিপরীত চার্জে আহিত হলে বিস্ফোরণ কমে যাবে। যেটা আছে সেটা হলো বজ্রবহের কার্যনীতি পড়িনি, সেটা ডিটেলস এখন যাব না। সূচাগ্র, হ্যাঁ, তলমাত্রিক ঘনত্ব গাউসের পদ্ধতি হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস যেটা বলা যেতে পারে এখান থেকে, সেটা হলো কোনো একটা বস্তুর যার যদি শেপ এরকম হয়, তাহলে যে জায়গাটা তীক্ষ্ণতা বেশি, যে জায়গাটা ক্ষেত্রফল কম, সেখানে আধানের ডেন্সিটি বাড়বে, আর যে জায়গাটা তুলনামূলকভাবে বেশি ছড়ানো, সেই জায়গাটা আধানের ডেন্সিটি কম থাকবে। তো এইভাবে এটার একটা ম্যাথমেটিক্স আছে, সেই ম্যাথমেটিক্স দরকার পড়ে না, তো এটা এমনি মনে রাখলেই চলবে, হয়ে গেল। নেক্সট চলে এসেছি নেক্সট চ্যাপ্টার বলতে কুলম্বের সূত্র। কুলম্বস ল এর প্রথম আসছে কি? কুলম্বস ল এর সীমাবদ্ধতা। 3টা সীমাবদ্ধতা আছে। প্রথম সীমাবদ্ধতা কি? দুটি বিন্দু আধান হতে হবে। সেকেন্ড সীমাবদ্ধতা কি? আধান দুটিকে স্থির হতে হবে। থার্ড সীমাবদ্ধতা কি? আধান দুটির মধ্যে মিনিমাম দূরত্ব 10⁻⁻12 মিটার হতে হবে, ম্যাক্সিমাম দূরত্ব অসীম হতে পারে। কেন? 10⁻12 মিটারের চেয়ে কম দূরত্বে ওটা নিউক্লিয়ার জন্য ঢুকে যায়, নিউক্লিয়ার জন্য কুলম্বস ল কাজ করে না, হয়ে গেল। আচ্ছা, নেক্সট, তাহলে কুলম্বের সূত্রটা কি? কুলম্বের সূত্রটা হলো দুটি আধান যাই থাকুক, পজিটিভ নেগেটিভ নো ম্যাটার্স, এখানে Q1 এখানে Q2 আধান নিব, মাঝের দূরত্ব যদি R নিব, তাহলে সেক্ষেত্রে ফোর্স সমানুপাতি, দুটি আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক, আর দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। সিজিএস পদ্ধতিতে এই মানটা হয়ে যাবে Q1 Q2/R²। এসআই পদ্ধতিতে এই মানটা হয়ে যাবে 1/4πε0 ইন্টু Q1 Q2/R²। এবারে এই কনস্ট্যান্টের মান, সেই কনস্ট্যান্টের মান হবে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। আর সেখান থেকে ε0 এর মান হচ্ছে, যে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বলা হয়, তার মান কত হবে? 8.854 × 10⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, হয়ে গেল। আচ্ছা, এবার এই ডেফিনেশন থেকে আরেকটা যেটা বেরিয়ে আসে সেটা কি? 1 = 1 × 1/1²। তার মানে কি? 1 সেন্টিমিটার দূরত্বে, 1 মিটারটা 1 সেন্টিমিটার দূরত্বে সমমানের যে দুটি আধান রাখলে তাদের মধ্যে একটাই বল ক্রিয়াশীল হয়, তাকে বলা হচ্ছে 1 ESU আধান। তাহলে এটা 1 ESU এর সংজ্ঞা চলে আসছে। সেমভাবে F = 9 × 10⁹ ইন্টু 1 × 1/1²। তাহলে এখানে কি বলবো? সমমানের যে দুটি আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্ব রাখলে তাদের মধ্যে 9 × 10⁹ নিউটন বল কাজ করে, তাকে বলা হচ্ছে 1 কুলম্ব আধান, হয়ে গেল। তাহলে এটা 1 কুলম্বের ডেফিনেশন এখান থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে। ইএসও কুলম্বের সম্পর্ক দেখে নিস নিজে, ওগুলো ডিভিশনে ঢোকানোর কোনো মানে হয় না, আমি কনসেপ্ট ঢুকাচ্ছি শুধু। আচ্ছা, নেক্সট হলো কি? নেক্সট হলো কুলম্বের সূত্রে ভেক্টর রূপ। কুলম্বের সূত্রে ভেক্টর রূপ কী হবে? প্রথমে এরকম একটা অ্যাক্সিস টেনে নিতে হবে, যেখানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে একটা আধান রাখতে হবে, এখানে একটা আধান রাখতে হবে। তাহলে এর একটা অবস্থান ভেক্টর দেখাতে হবে R1, এর একটা অবস্থান ভেক্টর দেখাতে হবে R2। তাহলে R1 R2 এর মধ্যে দূরত্বটা কত হবে? R12 ভেক্টর, যার এদিকে ক্যাপ দিতে হবে R12 ক্যাপ। এই আধানটা হবে Q1, এই আধানটা হবে Q2। তাহলে অ্যাকর্ডিং টু ভেক্টর ফর্ম, দ্বিতীয় আধানের উপর প্রথম আধানের বল ফোর্স অন 2/1 = 1/4πε0 Q1 Q2/R12 mod স্কোয়ার ইন্টু R12 ক্যাপ। পরের লাইন এটা ভেক্টর দিয়ে এটা কি কিউব করে দেওয়া যায়, না করলেও চলে, হয়ে গেলো ভেক্টর রূপ। নেক্সট আছে কি? সুপারপজিশন প্রিন্সিপাল। সেটা কি? কোনো একটা অঞ্চলে অনেকগুলি আধানের একসঙ্গে কম্বিনেশন রয়েছে, এবার সেখানটায় যে কোনো একটি আধানের উপর বাকি সবগুলি আধানের দ্বারা ক্রিয়াশীল বলের মান কী হবে, বা বল কী করে নির্ণয় করবো, সেটা সুপারপজিশন প্রিন্সিপাল বলে।
যেখানে বলা হয় যে এই আধানের উপর বাকি সমস্ত আধান তাদের সংযোগ করে সরলরেখা বরাবর আলাদা আলাদাভাবে বল ক্রিয়াশীল করবে এবং কারোর বলের মান কারোর দ্বারা প্রভাবিত হবে না, এবং এই আধানটা সমস্ত বলগুলির, সেটা আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, সেই সমস্ত বলগুলির ভেক্টর সামকে অনুভব করবে। অর্থাৎ এফ ভেক্টর ইকুয়াল টু প্রথম বল যদি F1 হয়, তারপরে বল যদি F2 হয়, তারপরে বল যদি F3 হয়, এভাবে ডট 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 করে করে সবগুলো বলে ভেক্টর সাম করতে হবে এই বলের ক্ষেত্রে, এই আধানের ক্ষেত্রে। তাহলে কুলম্বস ল কমপ্লিট। নেক্সট চলে আসি, নেক্সট চ্যাপ্টার কি? নেক্সট চ্যাপ্টার হলো তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কী জিনিস? তড়িৎ ক্ষেত্র হলো কোনো একটি আধানের দ্বারা প্রভাবিত একটা অঞ্চল, যে অঞ্চলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। তাহলে এটা একটা ধরে নিলাম কিউ আধান দ্বারা প্রভাবিত একটা অঞ্চল। এবার নির্ণয় করতে হয় কি? নির্ণয় করতে হয় কিউ আধান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে ওই ক্ষেত্রের কতটা প্রাবল্য বা কতটা তীব্রতা আছে। তার জন্য কি করতে হবে? সেই আর দূরত্বের পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে রাখতে হবে। রাখলে সেই একক ধনাত্মক আধানটা যে বল অনুভব করবে সেই বলকে বলা হবে 1/4πε0 ইন্টু কিউ ইন্টু 1/r²। তাহলে সেটাই হয়ে যাবে কত? সেটাই হয়ে যাবে এফ না বলে ই, অর্থাৎ ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইন্টু Q/r²। পরবর্তীকালে দেখা যায় যে একক ধনাত্মক আধানটা একটা বিশাল বড় মানের আধান, তাই ওটা বাদ দিয়ে একটা টেস্ট চার্জ মানে একটা মাপক আধানকে এখানে রাখতে হবে। মাপক আধান বা টেস্ট চার্জ জিনিসটা কি? এটা এমন একটা আধান যেটা মূল আধানের তড়িৎ ক্ষেত্রকে কোনোভাবেই বিনষ্ট না করে দেয়। তাহলে টেস্ট চার্জ দিয়ে মাপলে আমরা বলই পাবো। সেই বলের মানটা কত হবে? 1/4πε0 ইন্টু Q1 ইন্টু কিউ ইন্টু Q0/r²। সেখান থেকে আমাদের বের করতে হবে F/Q0। সেই F/Q0 হয়ে যাবে 1/4πε0 ইন্টু Q/r², যেটা আলটিমেটলি এই ডেফিনেশনকে দেয়। হয়ে গেল? তো সেখান থেকে আমরা পাচ্ছি আরেকটা ফর্মুলা, সেটা হলো F = QE। এই ফর্মুলাটা সেখান থেকে বেরিয়ে আসছে। মানে কোনো একটা আধানকে যদি ই তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, ক্রিয়াশীল বল কত হবে? F = QE হবে। হয়ে গেল? নেক্সট হলো তড়িৎ ক্ষেত্রের ভিজুয়ালাইজেশন, মানে তড়িৎ বলরেখা। কাকে বলে তড়িৎ বলরেখা? কোনো একটা তড়িৎ ক্ষেত্রে একটা মুক্ত ধনাত্মক আধানকে, মুক্ত একক ধনাত্মক আধানকে ছেড়ে দিলে সেটি যে পথ বরাবর চলতে থাকে তাকে বলা হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বলরেখা। ঠিক আছে? চলে এসে ধর্মতে। তড়িৎ বলরেখা কাল্পনিক, কারণ খালি চোখে দেখা যাবে না। নেক্সট কি? তড়িৎ বলরেখা যদি অঙ্কন করা হয় তাহলে সেখানটায় প্রত্যেকটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান ও দিককে প্রকাশ করে। এটা হলো অর্থাৎ তড়িৎ বলরেখা কি বোঝাবে? তড়িৎ ক্ষেত্রের দিককে এবং মানকে প্রকাশ করে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করে একটা ভিজুয়ালাইজেশন। নেক্সট ধর্ম কি? যদি পজিটিভ আধান থাকে তাহলে পজিটিভ আধান থেকে বহির্মুখী তড়িৎ বলরেখা তৈরি হবে, আর যদি নেগেটিভ আধান থাকে নেগেটিভ আধানে অন্তর্মুখী তড়িৎ বলরেখা তৈরি হবে। হয়ে গেল? নেক্সট ধর্ম কি? নেক্সট ধর্ম যদি প্লাস আর মাইনাসের কম্বিনেশন দেওয়া থাকে তাহলে সেখান থেকে প্লাস থেকে মাইনাসের দিক থেকে তড়িৎ বলরেখা যাবে। এরা পরস্পরকে বিকর্ষণ করে, তাই মাঝের জায়গাটা ফুলে যাবে। এই জায়গাটা এরকম হবে, এই জায়গাটা এরকম হবে, বাকি তড়িৎ বলরেখাগুলো এইভাবে অবস্থান করবে, এইভাবে। তাহলে এগুলো সব ভেতর দিকে এরো, এগুলো সব বাইরের দিকে এরো। অর্থাৎ এই দুটো ছবিকে জাস্ট অ্যাটাচ করে দিলে তখন এটা তৈরি হবে। কি হচ্ছে? বলরেখাগুলো পরস্পর যুক্ত হয়ে যাচ্ছে। এখানে একটা ধর্ম আছে। ধর্ম কি? তড়িৎ বলরেখাগুলি দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চায়। তাহলে এটা যদি দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চায়, তার মানে এটা কাছে আসতে থাকবে, যেটা বিপরীত আধানের মধ্যে আকর্ষণ বলকে ব্যাখ্যা করে। হয়ে গেল? নেক্সট, দুটি তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। কেন ছেদ করবে না? কারণ ছেদ করলে ছেদ বিন্দুতে দুটি স্পর্শক আঁকতে পারবো, যা একই মানের তড়িৎ ক্ষেত্রের দুটো দিককে প্রকাশ করে। সেটা হতে পারে না, অর্থাৎ দুটি তড়িৎ বলরেখা ছেদ করবে না। নেক্সট কি? তো এই প্রপার্টি দিয়ে দেখানো যায় একটা পজিটিভ আধান
আরেকটা পজিটিভ আধান পাশাপাশি রাখলে কি হবে, যেগুলো এদিকে আছে তাদের কোনো এফেক্ট নাই, যেগুলো এদিকে আছে সেখানে কোনো এফেক্ট নাই, কিন্তু যেটা এখান দিয়ে গেছে একটু বেঁকে যাবে, এখান দিয়ে একটু বেঁকে যাবে, এটা একটু বেঁকে গেল, এটা একটু বেঁকে গেল, এটা আরেকটু বেঁকে গেল, এটা আরেকটু বেঁকে গেল, এটা আরেকটু বেঁকে গেল, এটা একটু বেঁকে গেল, এটা এরকম করে থাকবে, এটা এরকম করে থাকবে, এটা এরকম করে থাকবে, এটা এরকম করে থাকবে। তার মানে কি এই জায়গাটা এটা প্যারালাল হয়ে যাচ্ছে। এবার কি করতে হবে, যদি এদেরকে পরস্পর কাছে আনতে চেষ্টা করি, প্রথমত বলরেখাগুলো ছেদ করতে চাইবে, যেটা হতে পারে না। দ্বিতীয়ত তারা দৈর্ঘ্য বরাবর পরস্পরকে বিকর্ষণ করে, তার মানে ছেদ করতে দেবেই না কোনোভাবে। অর্থাৎ এই প্রপার্টিটা ব্যাখ্যা করে দুটি পজিটিভ আধান পরস্পরকে বিকর্ষণ করে। সেমভাবে সমাধানে বিকর্ষণ নেগেটিভ আধানের ক্ষেত্রে ব্যাখ্যা করা যায়, সেম ব্যাখ্যা হবে। নেক্সট প্রপার্টি কি, নেক্সট প্রপার্টি হলো কোনো পরিবাহী তল থেকে তড়িৎ বলরেখা যখন বেরিয়ে আসবে তারা পরস্পর লম্ব হবে, লম্ব না হলে কি হতো, তারা পরস্পরকে ছেদ করতো। এটা একটা ব্যাখ্যা। অথবা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা কি, ধরে নিচ্ছি কোনো পরিবাহী তল থেকে বেরোনো তড়িৎ বলরেখা লম্ব নয়, একটু বাঁকা। তার মানে কি এই দিক বরাবর ক্ষেত্র বাহুল্য কাজ করছে, যার একটা উপাংশ তল বরাবর থাকবে ই কস থিটা, কারণ এইখানটায় থিটা কোণ, আর একটা লম্ব বরাবর থাকবে ই সাইন থিটা। এবার তল বরাবর যে উপাংশটা থাকছে, এবার তলটা তো আধানে ভর্তি, আধানে ভর্তি না হলে তো তড়িৎ বলরেখা আসবে না। তাহলে এখানটায় যে কোনো একটা আধান যদি কিউ থাকে, তাহলে সেই আধানে ক্রিয়াশীল বল আসবে কিউ ই কস থিটা। তার মানে এই আধানের প্রভাবে, মানে এই বলের প্রভাবে উইদাউট এনি রিজন তলের মধ্যে আধান মুভ করতে শুরু করবে। ইলেকট্রোস্ট্যাটিক্সে আধানের মুভমেন্ট হতে পারে না, আমরা আধানের মুভমেন্ট নিয়ে ভাবি না। তার মানে কি মাস্ট বি দিস ফোর্স ইজ জিরো। তাহলে এটা জিরো হলে কস থিটা মাস্ট বি জিরো, কস থিটা জিরো হওয়ার অর্থ থিটা ইকুয়াল টু π/2, থিটা 90 হলে তখনই সম্ভব, অর্থাৎ তলের সাথে লম্ব হয়ে গেল। তড়িৎ বলরেখা আর কি প্রপার্টি আছে, তড়িৎ বলরেখা বরাবর পজিটিভ আধান মুভ করবে, বল হবে কিউই যদি কিউ আধান, আর ই তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করে তো। আর তড়িৎ বলরেখার উল্টো দিকে নেগেটিভ আধান বল পাবে কিউই, যেখানটায় আধানের মান মাইনাস কিউ, আর তড়িৎ বলরেখার ডিরেকশন কি এদিকে ই ভেক্টর। তড়িৎ বলরেখা আর কি প্রপার্টি আছে, যদি তড়িৎ বলরেখা দেখতে লাগে এরকম, তার মানে কি এটা স্ট্রং থেকে উইক ফিল্ডে যাচ্ছে। যদি তড়িৎ বলরেখা থাকে এরকম, তাহলে এটা এটা বললাম উইক থেকে স্ট্রং ফিল্ড, এটা কি হবে, এটা হবে স্ট্রং থেকে উইক ফিল্ড। আর যদি তড়িৎ বলরেখা প্যারালাল থেকে গেল, তাহলে এটাকে আমরা বলবো সুষম তড়িৎ ক্ষেত্র। আর যদি এই প্যারালাল তড়িৎ ক্ষেত্রটা বা সুষম তড়িৎ ক্ষেত্রটা, যেখানে তড়িৎ বলরেখার সংখ্যা আরও বেশি বাড়িয়ে দিব, যদি এভাবে আরও বাড়িয়ে দিই, তার মানে কি তড়িৎ বলরেখার ঘনত্ব বেড়ে গেল। তাহলে ঘনত্ব বেড়ে যাওয়ার অর্থ কি, ছবি দিয়ে প্রকাশ করতে পারলাম এটা স্ট্রং তড়িৎ ক্ষেত্র, এটা দুর্বল তড়িৎ ক্ষেত্র হয়ে গেল। আচ্ছা, আর কিছু না, তড়িৎ বলরেখার কোনো প্রপার্টি নাই। নেক্সট চলে আসি গাউসের উপপাদ্য। তাহলে গাউসের উপপাদ্যের ফার্স্ট টপিক কি, গাউস উপপাদ্যের ফার্স্ট টপিক হলো এরিয়া ভেক্টর। হোয়াট ইজ এরিয়া ভেক্টর? ক্লাস 11-এর ক্রস প্রোডাক্টের ধারণা থেকে আমরা বলতে পারি কোনো একটা তলের যা মান থাকে সেই তলের লম্ব দিকে সেই তলের ভেক্টরটাকে দেখানো থাকে। এবার আমি জাস্ট মান দেখাবো না, এই তলটার মান যদি ডিএস হয় বা এস হয়, যাই বলি ডিএস হোক বা এস হোক, এস বলছি, তাহলে এখানে এই এন ক্যাপের দিকে এস এর সঙ্গে এন ক্যাপকে জুড়ে দিলে পাওয়া যাবে কি, পাওয়া যাবে এস ভেক্টর, সেটা হবে এস ইন্টু এন ক্যাপ। তাহলে এই যে ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটাকে বলা হচ্ছে এরিয়া ভেক্টর। জিনিসটা কি, কোনো একটা তলের সঙ্গে লম্ব যে ভেক্টরটা, যেটা তলের মানকে প্রকাশ করে এবং দিককে প্রকাশ করে, তাকে এরিয়া ভেক্টর বলে। ঠিক আছে, অর্থাৎ তলের সঙ্গে দাঁড়িয়ে যেতে হবে, তলের উপর দাঁড়িয়ে যেতে হবে, মাথা যেদিকে এরিয়া ভেক্টর ডিরেকশন সেদিকে হয়ে গেল। নেক্সট হলো ঘনকোণের আইডিয়া। ঘনকোণ কি জিনিস, কোনো একটা বিন্দু থেকে টর্চের আলো ফেলা হলো ধরে নিলাম, তাহলে সেই টর্চের আলোটা একটা ক্ষেত্রফলকে কভার করে থাকবে। এখানে যদি একটা ক্ষেত্রফল থাকে, তাহলে সেই ক্ষেত্রফলের দিকটা যদি ডিএস হয়,
এটা যদি ক্ষেত্রফলটা হয়, আর ব্যাসার্ধটা যদি এইটুকু হয় আর, তাহলে এই শঙ্কুর মাথায় যে জিনিসটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে ঘনকোণ, যার মান হবে ds/r²। এবার যদি তলটাই হয় বাঁকা, অর্থাৎ এখান থেকে আমি আলোটা ফেললাম, তলটা আমার সোজা না হয়ে তলটা এরকম করে বেঁকে আছে, তাহলে ডিএস ভেক্টরটা কোন দিকে আছে? ডিএস ভেক্টরটা এদিকে আছে, আর আরটা তো এদিকেই থাকবে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? তলের উপাংশটাকে নিতে হবে, অর্থাৎ বাঁকা তলকে সোজা করে নিতে হবে। তাহলে এই বরাবর কি আসলো? এই বরাবর আসলো ডিএস কস থিটা। তাহলে এখন এরিয়া মানে ঘনকোণের মানটা হবে ডিএস কস থিটা বাই r²। হয়ে গেল। নেক্সট কনসেপ্ট কি? নেক্সট কনসেপ্ট হলো ফ্লাক্সের কনসেপ্ট। ফ্লাক্সের কনসেপ্ট কি? কোনো একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা তলকে রাখা হবে, তাহলে সেই তলের মধ্যে দিয়ে, সেই তলটা যদি ডিএস পরিমাণ তল হয়, তড়িৎ ক্ষেত্র যদি তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে সেই তলের মধ্যে দিয়ে লম্বভাবে কতগুলি বল রাখা গেল, সেই সংখ্যাটা হলো তড়িৎ ফ্লাক্স। তাহলে এখানটায় লম্বভাবে সব কটাই গেছে, একটা যায়নি। আর যাই হোক, তাহলে ফ্লাক্সের মান কত হবে? d∅ = E × ds। তাহলে আমি যদি তড়িৎ ক্ষেত্রটাকে এভাবে দেখাই আর তলটাকে যদি এভাবে না রেখে এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে শুইয়ে দিই, তাহলে তো কোনো তড়িৎ বল রেখে ভেতর দিয়ে পাস করেনি, তাহলে এখানে ফ্লাক্সের ভ্যালু কত হবে? এখানে ফ্লাক্সের ভ্যালু হবে 0। তার মানে আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে ফ্লাক্স যদি লম্ব না হয়, যদি এরকম বাঁকা হয়, তাহলে সেই ডিএস ভেক্টরের একটা উপাংশ তো, এই তলটার একটা উপাংশ তো লম্ব থাকছে, যেটা কি ডিএস কস থিটা। তাহলে সেই ডিএস কস থিটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, তাদের গুণফল হবে টোটাল ফ্লাক্সের ভ্যালু, মানে ইডিএস কস থিটা, যেখান থেকে ফ্লাক্স হয়ে গেল E.ds। অর্থাৎ এটা একটা ডট প্রোডাক্ট, যে কস থিটা কোথা থেকে আসলো সেটা দেখা গেল, আর কি এইটা একটা স্কেলার রাশি সেটা দেখানো গেলো, এটা একটা সংখ্যা। তাহলে মোট ফ্লাক্সের ভ্যালু কত হবে? তাহলে মোট ফ্লাক্সের ভ্যালু যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে সারফেস ইন্টিগ্রাল E.ds আনতে হবে, আর যদি সারফেসটা বদ্ধ হয় তাহলে দেখাতে হবে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল E.ds কে, যেটা গাউস উপপাদ্যে মেনলি কাজে লাগবে। হয়ে গেল। নেক্সট গাউস উপপাদ্য। কাকে বলে গাউস উপপাদ্য? কোনো একটা বদ্ধ তল নেওয়া হলো, সেই বদ্ধ তলটা যেমন ইচ্ছে তেমন হতে পারে, সেখান থেকে কিছু বলরেখা বাইরের দিকে বেরোচ্ছে, সেখান থেকে কিছু বলরেখা এরকম হতে পারে ভেতর দিকে ঢুকছে। তাহলে বাইরের দিকে বেরোক বা ভেতর দিকে ঢুকুক, উপপাদ্যের বক্তব্য অনুযায়ী কোনো একটা বদ্ধ তল থেকে নির্গত নেট আউটওয়ার্ড ফ্লাক্স, মানে কি যতগুলি বেরোচ্ছে মাইনাস যতগুলি ঢুকছে, সেই মানটা হলো নেট আউটওয়ার্ড ফ্লাক্স। সেই নেট আউটওয়ার্ড ফ্লাক্সের ভ্যালু phi = ক্লোজ সারফেস ইন্টিগ্রাল E.ds দিয়ে প্রকাশ পাবে। তার মানটা কত হবে? এই বদ্ধ তলের মধ্যে অনেকগুলি আধান আবদ্ধ থাকতে পারে, তাহলে সেই আধানের কিছু পজিটিভ হতে পারে, কিছু নেগেটিভ হতে পারে। তো সেই আধানের নেট ভ্যালু, অর্থাৎ নেট পজিটিভ আধানের ভ্যালু, যেহেতু নেট আউটওয়ার্ড বলছি তাই নেট পজিটিভ আধান, তাহলে সবগুলোকে অ্যালজেব্রিক সাম করে যে আধানের মানটা পাওয়া যাবে, সেই পজিটিভ আধানের মান তার 1/ε0 গুণ হবে এই ফ্লাক্সের মানটা। এটা গাউসের উপপাদ্য। তো এর প্রমাণে আসছি, তার আগে গাউসীয় তল সম্পর্কে কয়েকটা কথা বলে দিই। কাকে বলে গাউসীয় তল? গাউসীয় তল হলো এখানে যে বদ্ধ তল দিয়ে ঘেরের কথা বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গাউসীয় তল। গাউসীয় তলের ধর্ম কি? গাউসীয় তল একটা কাল্পনিক তল। গাউসীয় তল আধানকে আবদ্ধ করে থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ আমার এখানে একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, সেই চার্জ ডিস্ট্রিবিউশনে আমি এইটুকু গাউসীয় তল ধরেছি, তাহলে এইটুকু আধান আবদ্ধ আছে, ওইটুকু আবদ্ধ নাই। কিন্তু যতটুকু আবদ্ধ থাকবে গাউসের উপপাদ্যে সেই আধানটুকু লেখা হবে, বাকি আধানের কথাটা লেখা হবে না। হয়ে গেল। নেক্সট কি? গাউসীয় তল এখানে আমি বদ্ধ দেখিয়েছি, গাউসীয় তল মুক্ত হতে পারে। কারণ কি? ধরে না এটা একটা সিলিন্ড্রিক্যাল গাউসীয় তল, তাহলে এই সিলিন্ড্রিক্যাল গাউসীয় তলের
তিনখানা তল আছে, এটাও একটা তল, এটাও একটা তল, আর গোলটাও একটা তল। তাহলে গোটাটা মিলিয়ে একটা বদ্ধ গাউসীয় তল, কিন্তু ইন্ডিভিজুয়ালি এই DS1টা, ইন্ডিভিজুয়ালি এই DS2টা বা DS3টা, আর এখানে থাকা যে DS2টা, এটা তো প্রত্যেকে একটা এক একটা মুক্ত তল। তাহলে গাউসীয় তল কি মুক্ত হতে পারে, বদ্ধ হতে পারে। নেক্সট কি, গাউসীয় তল আধানকে কখনো স্পর্শ করে থাকবে না। কেন? গাউসীয় তল যদি আধানকে স্পর্শ করে থাকে তাহলে সেখান থেকে বলরেখা বাইরে বেরোবে। উদ্দেশ্য গাউসীয় তলকে কতগুলি বলরেখা ছেদ করে গেল সেটা বের করা। তাহলে আধানকে স্পর্শ করলে তো ছেদ করে যাচ্ছে না, তাহলে গাউসীয় তলের ভেতরে আধান থাকতে হবে। নেক্সট পয়েন্ট কি, গাউসীয় তল কত বড় আঁকবো? পরীক্ষণীয় বিন্দু গাউসীয় আমরা কেন ব্যবহার করছি? গাউসীয় উপপাদ্য ব্যবহার করছি ইলেকট্রিক ফিল্ডের মানকে বের করার জন্য। তো গাউসীয় উপপাদ্যতে পরীক্ষণীয় একটা বিন্দু থাকে, যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে হয়, সেই পরীক্ষণীয় বিন্দুটা যেন মাস্ট গাউসীয় তল দিয়ে যায়। তো গাউসীয় তল একটা সীমা আমরা পেয়ে গেলাম যে কতটা বড় আমরা গাউসীয় তলকে আঁকবো। হলো? নেক্সট আর কিছু আছে? না, আর কিছু নাই, হয়ে গেল গাউসীয় তলের ধর্ম এখান থেকে। আচ্ছা, আরেকটা হতে পারে সুষম অসম যে কোনো প্রকৃতি হতে পারে, সেটা গাউসীয় উপপাদ্যের প্রমাণ দেখা থেকে আমি দেখিয়ে দিতে পারবো যে গাউসীয় তল সুষম অসম যে কোনো আকৃতি হতে পারে। তাহলে গাউসীয় উপপাদ্যের প্রমাণে চলে আসি। তো সুন্দর একটা গোলক এখানে আঁকা আছে, এটাকেই কাজে লাগিয়ে দিই গাউসীয় উপপাদ্যের প্রমাণ দেখানোর জন্য। ধরি কিউ একটি আধান আছে, সেই কিউ আধান থেকে আর দূরত্বে ভাবা হচ্ছে। তাহলে আর দূরত্বের কোনো একটা বিন্দু, সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বাহুল্যের মান আমরা জানি, সেই জানি মান থেকে আমরা গাউসীয় উপপাদ্যকে প্রমাণ করব। কীভাবে করব? তাহলে এখানে একটা গাউসীয় তল ধরে নিলাম, সেই তলটা DS, আর তড়িৎ বলরেখা কোন দিকে যাবে? তড়িৎ বলরেখা এই দিকেই যাবে। তাহলে এদের মধ্যে উৎপন্ন কোণ কত? 0 ডিগ্রি। তাহলে আমরা ফ্লাক্সের ডেফিনেশন কী বের করলাম? ফ্লাক্স ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রাল E.ds। মান যদি বসানো যায়, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল 1/4πε0 Q/r² ds। কারণ cos 0 চলে আসছে, তো cos 0টা লিখলেও হয়, না লিখলেও হয়। এবার আর গোটা ব্যাস গোলকের জন্য ফিক্সড, Q/4πε0 এটাও ফিক্সড, cos 0টা 1, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল 1/4πε0 Q/r² ইন্টিগ্রেশন ওভার ক্লোজ সারফেস ds। অর্থাৎ কি, একটা গোলকের মোট ক্ষেত্রফল তাহলে হয়ে যাবে কত? 1/4πε0 ইন্টু Q/r² ইন্টু 4πr², 4π4πr² পড়ে গেল কত? Q/ε0। তো এটা হলো সুষম তলের জন্য। যদি অসমতল থাকে, মানে অসম আকৃতির তল থাকে, তাহলে সেক্ষেত্রে কি করব? ধরা যাক কোনো একটা আধান আছে, সেই আধানকে ঘিরে একটা অসম আকৃতির গাউসীয় তল তাকে ঘিরে আছে। তাহলে এখানে যে বলরেখাগুলো বেরোবে, দেখা এখানটায় বলরেখাগুলো কি সব একই রকম, মানে কোনো রকম বিভাজন নেই বলরেখার মধ্যে, কোনটা কম কোনটা বেশি এরকম কোনো ব্যাপার নেই, সব একই রকম। কিন্তু এখানটায় বলরেখাগুলো তলকে আলাদা আলাদা অ্যাঙ্গেলে ছেদ করছে, এবং প্রত্যেকটা বলরেখার দৈর্ঘ্য তলের মধ্যে আলাদা আলাদা। অর্থাৎ এখানটায় আরটাও ভেরিয়েবল, থিটাটাও ভেরিয়েবল। তাহলে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল E.ds, সেখানটায় আমরা যে লিখেছিলাম 1/4πε0 Q/r² ইন্টু ds ইন্টু cos থিটা, এটার cos 0 লেখা যাবে না, cos থিটাই থাকবে। তো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে শুধুমাত্র Q/4πε0, এটা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল s। পড়ে থাকলো কত? ds cos থিটা বাই r², যেটা চলে আসে এখানটায়, কোথায় গেল? এই যে মোট ঘনকোণের, মানে ঘনকোণের একটা অংশ। তাহলে এটা আলটিমেটলি হয়ে যাচ্ছে Q/4πε0 ইন্টু ক্লোজড টোটাল ঘনকোণ। এবার টোটাল ঘনকোণের মান এই বিন্দুতে, কোনো একটা বিন্দুতে গোলকের কোনো একটা কেন্দ্রবিন্দুতে টোটাল ঘনকোণের মান কত হবে? 4π। 11 কনসেপ্ট থেকে আমরা জানি এটা। তাহলে কত হবে? এটা হবে Q/4πε0 ইন্টু 4π, 4π কেটে গেল, পড়ে থাকলো কত? Q/ε0। গাউসীয় উপপাদ্য প্রমাণিত। এবার কোনো একটা আধান যদি গাউসীয় তলের বাইরে থাকে, তার ক্ষেত্রে কি হবে? আধান গাউসীয় তলের বাইরে, তাহলে এই ক্ষেত্রে
গাউসীয় ক্ষেত্রফলটা এইদিকে, বলরেখা এইদিকে, আর এই ক্ষেত্রে গাউসীয় ক্ষেত্রফলটা ওদিকে, বলরেখা ওদিকে। তাহলে এখানটায় দেখানো যায় যে ইনওয়ার্ড ফ্লাক্স মানে ডিফাই ইকুয়াল টু মাইনাস ইডিএস কস থিটা আর প্লাস ইডিএস কস থিটা হয়ে যাওয়ার জন্য এর মানটা হয়ে যাচ্ছে 0। এবার একটা বলরেখার জন্য মানটা যেহেতু 0, সব কটা বলরেখার জন্য মানটা 0। গাউসীয় উপপাদ্যে এটা জাস্ট একটা প্রপার্টি হিসেবে মনে রাখতে হবে, যেহেতু এটা প্রমাণ হয়তো দেবে না, সুতরাং এটা নিয়ে অত ভেবে লাভ নেই। যেহেতু একটা বলরেখার জন্য প্রমাণ করতে পারি ফ্লাক্সের ভ্যালু 0, সবগুলোর জন্য ফ্লাক্সের ভ্যালু 0। কনসেপ্ট কি? টোটাল ইনওয়ার্ড ফ্লাক্স ইকুয়াল টু টোটাল আউটওয়ার্ড ফ্লাক্স। তার মানে কি নেট আউটওয়ার্ড ফ্লাক্সই তো 0 হয়ে গেল, তা বাদ ওটা হয়ে গেল। চলে এসে গাউস উপপাদ্যের অ্যাপ্লিকেশনে। গাউস উপপাদ্যের অ্যাপ্লিকেশনে যেটুকু এইচএসে দরকার শুধু সেইটুকু। তাহলে অ্যাপ্লিকেশনের প্রথম পার্ট কি, এটাকে মিটিয়ে দিই। বিন্দু আধান, তাহলে আমরা এই ছবিটাকে আবার কাজে লাগাবো। একটা বিন্দু আধান, সেই বিন্দু আধান থেকে আর দূরত্বে ক্ষেত্রপ্রবল নির্ণয় করতে হবে, এটা আমাদের কাজ। তাহলে বিন্দু আধান থেকে আর দূরত্ব, হ্যাঁ বলরেখাগুলোর নামই টালা হতো, যাই হোক আরেকবার দেখিয়ে দেব। তাহলে এটা ই ভেক্টর, হ্যাঁ সত্যি বলরেখাগুলোর নামই টালা হতো, কারণ বলরেখা তো আবার লাগবে, বলরেখা এখানে দেখাতেই হবে। তাহলে এটা একটা সুষম বলরেখার একটা অবস্থান দেখানো যাচ্ছে। হ্যাঁ এইটাকে মিটিয়ে এই জায়গাটা এবার চলে আসলো Q/ε0। এবার এটা তো আর লেখা যাবে না, কারণ এটা তো প্রমাণ করব। তাহলে E × ds × cos θ cos 0 ইকুয়াল টু হয়ে গেল কত, Q/ε0। সুষমতার জন্য কে আমরা বাইরে বের করতে পারি, যদি বাইরে বেরিয়ে যায় তাহলে এটা হয়ে গেল Q/ε0। আচ্ছা এইবারে কি করব, E × 4πr² ইকুয়াল টু Q/ε0। পরের লাইনে E ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q/r²। এটা হলো তড়িৎ ক্ষেত্র প্রবলের প্রমাণ হলো। নেক্সট পয়েন্ট, গোলকের জন্য কি হবে? তাহলে গোলক বোঝানোর জন্য এই ছবিটাকে একই রাখবো। এইচএস সিলেবাসে সম্ভবত আহিত গোলক আছে, আহিত পরিবাহী গোলক। তাহলে এটা একটা পরিবাহী গোলক যার আধানগুলো তার সারফেসে অবস্থিত। তাহলে এর ক্ষেত্রে সেম পিকচার সেম ক্যালকুলেশন, ঠিক আছে। তাহলে এটা কোন অবস্থান, এটা বহিস্থ বিন্দু, কারণ এই ব্যাসার্ধটাকে এ বলতে হবে আর এই দূরত্বটাকে কেন্দ্র থেকে আর দেখাতে হবে, অর্থাৎ আর গ্রেটার দেন এ, সেই অবস্থানটা দেখানো হলো। এবার যদি আর ইকুয়াল টু এ অবস্থানের কথা বলি, আর ইকুয়াল টু এ অবস্থানে জাস্ট আর এর মানটা এ বসিয়ে দিতে হবে। তাহলে ই এর মান হবে 1/4πε0 Q/a²। আর যদি আর লেস দেন এ, অর্থাৎ গোলকের ভেতরে কোনো বিন্দুর কথা বলি, তো এটা যদি গোলক হয় তার আধানগুলো তো বাইরে ছড়িয়ে আছে। গোলকের ভেতরে কোনো একটা গাউসীয় তল যদি আঁকা যায়, তাহলে সেই গাউসীয় তলটা এরকম হবে। তাহলে সেই আরটা এটা আর ব্যাসার্ধটা এটা, তাহলে সেখানটায় ক্লোজ সারফেস ইন্টিগ্রাল E.ds ইকুয়াল টু মোট আধান কত, 0, আধানই 0, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান কত, তাহলে অটোমেটিক আমরা পেয়ে যাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের মানটাও ভিতরে 0। অর্থাৎ পরিবাহীর গোলকের বাইরে ক্ষেত্রে প্রবলেম মান থাকে, সারফেসের মানটা এটা হয়, আর ভেতরে কী হবে, ভেতরের মানটা 0 হয়ে যাবে। আচ্ছা আর কি দেখা গেল, দেখা গেলো পরিবাহী গোলকের ক্ষেত্রে বহিস্থ বিন্দুর ক্ষেত্রে মানটা এটা, যেটা একটা বিন্দু আধানের সঙ্গে তুলনীয়। তাহলে এখান থেকে একটা কনক্লুশন আমরা ড্র করতে পারবো যে বাইরের বিন্দুর ক্ষেত্রে গোলকের সমস্ত আধান তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে ধরে নেওয়া যায়। কোথায় কাজে লাগবে, ডাইপোলে কাজে লাগবে। ডাইপোলে পরে বলবো এটা। নেক্সট গোলক হয়ে গেল, গোলকের বিন্দু হয়ে গেল, গোলক হয়ে গেল। নেক্সট হয়ে গেল, নেক্সট আসবে কি বলে ওটাকে, লাইন। তার আগে বলে দিই, যেহেতু গোলকটা হয়েই গেল, আটকানো গেল না হওয়াটা, এখান থেকে একটা দাগ টেনে নাও, এটা একটা দাগ টেনে নাও। গোলকের এটা
আর এটাকে দেখিয়ে দাও, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশনটা আর ইকুয়াল টু এ এবং আর ইকুয়াল টু এতে বোথ সাইড সর্বোচ্চ একটা হঠাৎ করে মান বাড়বে, কারণ ভেতরের অংশে ইলেকট্রিক ফিল্ডের মান থাকবে না, আর দুই পাশে ইলেকট্রিক ফিল্ডের মানটা 1/r² সাথে ভ্যারি করবে, অর্থাৎ 1/r² সাথে ইলেকট্রিক ফিল্ডের মানটা কমে যাবে। অর্থাৎ এটাকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের অ্যাক্সিস দেখিয়ে দিই, ফিল্ড ইন্টেন্সিটি এদিকে বাড়ছে, এদিকে আর বাড়ছে, এদিকে আর বাড়ছে, তাহলে গোলকের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশনটা এটা হবে। হয়ে গেল। নেক্সট কি, লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, মানে একটা অসীম আহিত পরিবাহী তার ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে তড়িৎ ক্ষেত্র বা বললো তার থেকে নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দুতে। তাহলে এটা একটা অসীমাহিত পরিবাহী তার, সেই অসীমাহিত পরিবাহী তার থেকে আর দূরত্বের কোনো একটা বিন্দুতে বের করতে হবে। তাহলে কি করব, একটা সুষম আকৃতির গাউসীয় তল অঙ্কন করব, যে সুষম আকৃতির গাউসীয় তলটা অবশ্যই সিলিন্ড্রিক্যাল হবে, যেটা তারটার এল দৈর্ঘ্যকে কভার করে রেখেছে। তাহলে তারটার দৈর্ঘ্য এল কভার করা আছে, আর গাউসীয় তলটাও এল দৈর্ঘ্যের। তাহলে এবার যেহেতু গোটাটা আহিত, তাহলে বলরেখাগুলো কীভাবে বেরোবে, বলরেখাগুলো এইভাবে নির্গত হবে। তাহলে এই যে তলটা গাউসীয় তল, সেই তলটার ডিএস ভেক্টরটা ওপরের দিকে, এখানে অ্যাঙ্গেল 90। এই তলটা গাউসীয় তল, সেই তলটা ডিএস ভেক্টর এদিকে, সেখানে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। আর এখানে একটা গাউসীয় তল, তার ডিএস ভেক্টর কোন দিকে, তার ডিএস ভেক্টর এদিকে, এখানেও অ্যাঙ্গেলটা কত, 90। এটার ক্যালকুলেশন বইয়ে ফালতু করা আছে, বই থেকে করতে গেলে মানে প্রচুর লিখতে হবে, এভাবে ক্যালকুলেশন করলে লিখতে কম হবে। কী হবে এখানটায়, প্রথমত ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল টু 0, ভেঙে দাও এটাকে। ক্লোজড সারফেস ইন্টিগ্রাল, না আর ক্লোজ না, এবার তিনটাতে ভাঙবো যেহেতু, ওপেন সারফেস ইন্টিগ্রাল S1 ই ds1 cos কত হবে, প্রথমটা 90 প্লাস দ্বিতীয় সারফেসের জন্য ই ds2 cos 0, তারপরটার জন্য এটা S2 জন্য, তারপরটার জন্য S3, তার ক্ষেত্রে ই ds3 cos 90 ইকুয়াল টু কত, আচ্ছা এটা 0 কেন, ইকুয়াল টু কিউ ড্যাশ বাই এপসাইলন নট। কেন কিউ ড্যাশ, কারণ মোট আধান তো ক্যালকুলেট করা সম্ভব না, যতটুকু আধান এল দৈর্ঘ্যের মধ্যে আবদ্ধ আছে সেই আবদ্ধ আধানের মান কত, লিনিয়ার চার্জ ডেন্সিটি ইন্টু ল্যামডা বাই এপসাইলন নট, মানে ল্যামডা এল বাই এপসাইলন নট। তাহলে এর মানটা হয়ে যাবে কত, এর মানটা হবে ল্যামডা এল বাই এপসাইলন নট। প্রথমটা cos 90 জন্য হয়ে গেল কত, 0। তারপরটা cos 0 জন্য 1, সুষমতার জন্য ই বাইরে বেরোলো, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ds2 পড়ে থাকলো, তারপরটা কত হবে, 0 ইকুয়াল টু কত, ল্যামডা এল বাই এপসাইলন নট। তারপরেরটা ই ইন্টু এটা কি অনলি সিলিন্ড্রিক্যাল সারফেস, তার মান হবে 2πrl ইকুয়াল টু কত, ল্যামডা এল বাই এপসাইলন নট। এল এল কেটে গেল, তাহলে এর মান হবে ল্যামডা বাই 2π এপসাইলন নট আর। তাহলে এখানে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের ভ্যারিয়েশন দেখি, তাহলে সেই তড়িৎ ক্ষেত্রের ভ্যারিয়েশনটা কেমন হবে, বয়েলের সূত্রের মতো হবে, কারণ 1/r এর সাথে ভ্যারি করছে, তাহলে আগের থেকে স্টিফনেস অনেক কম হবে, যেটা ওখানটায় দেখানো হয়েছে যে অনেক বেশি খাড়া। তাহলে এটার স্টিফনেসটা কম হচ্ছে, কারণ এটা 1/r এর সাথে ভ্যারি করবে ইলেকট্রিক ফিল্ডটা, আর কখনোই টাচ করবে না। হয়ে গেল। নেক্সট সিলিন্ডার এইচএসে নাই। নেক্সট চলে আসি সিট। সিট মানে একটা অসীমাহিত পরিবাহী তল। তাহলে অসীমাহিত পরিবাহী তল যেহেতু, তাহলে আমি এক কাজ করি, ছবিটাকে মিটিয়ে দিই। ছবিটাকে মিটিয়ে দিয়ে একটা অসীমাহিত পরিবাহী তলের একটা অংশকে এখানে দেখিয়ে দিই। এটা একটা অসীমাহিত পরিবাহী তলের অংশ। তাহলে সেই অসীমাহিত পরিবাহী তলটা আধান দিয়ে তো আহিত থাকবেই,
সেই পরিবাহী তল থেকে আর দূরত্বের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে বিন্দুতে একটা বৃত্ত কল্পনা করে নিলাম, একটা বৃত্তাকার তল, যে তলের মানটা এস। সেখান থেকে তলের মধ্যে প্রজেকশন টানলাম, তাহলে তলের মধ্যে সেম ক্ষেত্রফলকে কভার করা গেল। সেই ক্ষেত্রফলটাও হলো কত? এস। ফুটো করে সেই তলটাকে বাড়িয়ে উল্টো দিকে বের করে দিয়ে সেই তলটাকে করে দিলাম ঢাকনি দিয়ে বন্ধ, কারণ গাউস উপপাদ্য ক্লোজ সারফেসের কথা বলে। তাহলে এই তলের মানটা হবে এস। তাহলে এটা একটা বদ্ধ গাউসীয় তল হয়ে গেল, একে গাউসিয়ান পিলবক্স বলে। তো এখান থেকে তড়িৎ বলরেখা বাইরের দিকে লম্ব হয়ে বেরোবে, এখান থেকেও তড়িৎ বলরেখা বাইরের দিকে লম্ব হয়ে বেরোবে। তাহলে এখানটা যদি DS1 কে কনসিডার করি, সেখানে অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। যে তলটা এখানটায় রয়েছে, যেটা গোলীয় তলটা, সেটা DS2, তার সঙ্গে তড়িৎ বলরেখার অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আর এইখানটায় যদি একটা তল কনসিডার করি DS3, তার সঙ্গে অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি। তাহলে আগের ক্যালকুলেশনটা রিপিট হবে, এটা হয়ে যাবে cos 0, এটা হয়ে যাবে cos 90, এটা হবে cos 0। আর কি পাল্টাবে? আর পাল্টাবে এখানে কতটুকু অংশকে কভার করেছে? এস অংশকে কভার করেছে। তলমাত্রিক ঘনত্বটাকে ধরে নেব আমরা সিগমা। তাহলে আধানের মান হয়ে যাবে ল্যামডা এল এর বদলে সিগমা ইন্টু এস। এটা হলো ক্ষেত্রীয় ঘনত্ব। তাহলে সিগমা ইন্টু এস, এটা হয়ে গেল কত? সিগমা ইন্টু এস, এটা হয়ে গেল কত? সিগমা ইন্টু এস। আচ্ছা, এবারে এখানটায় মাঝের টার্মটাই হবে 0। প্রথম টার্মটা কত হবে? ইটা বেরিয়ে গেল বাইরে, DS1 থেকে গেল, প্লাস মাঝের টার্মটা কত হয়েছিল? 0। আর থার্ড টার্মটা কত হবে? আবার ইটা বেরিয়ে গেল বাইরে, এখানে DS3 থেকে যাবে। তাহলে এখানটায় কি হবে? ই ইন্টু এস প্লাস ই ইন্টু এস, তারপরের মান 2ES ইকুয়াল টু সিগমা এস বাই এপসাইলন নট। তাহলে এস কেটে গেল, তাহলে ই কত হবে? তাহলে ই এর মান হবে সিগমা বাই 2 এপসাইলন নট। যেখান থেকে ক্যাপাসিটরের একটা জিনিস পড়িয়ে দেওয়া যায়, যে ক্যাপাসিটরের একটা প্লেট যদি এটা হয় যার এখানে পজিটিভ আধান আছে, তাহলে তার জন্য ক্ষেত্র প্রাবল্য কত? তার জন্য ক্ষেত্র প্রাবল্য এই মানটা। ক্যাপাসিটরের আরেকটা প্লেট যদি এখানটায় থাকে, সেখানটায় যদি নেগেটিভ আধান থাকে, তাই নেগেটিভ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য কত? এই মানটা। তাহলে এখানে যদি একটা বিন্দু ধরা হয়, একই দিকে থাকা দুটি একই ক্ষেত্র প্রাবল্য যুক্ত হয়ে ক্যাপাসিটরের দুটি প্লেটের মধ্যে থাকা মোট ক্ষেত্র প্রাবল্য সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট হয়ে গেল কত? হয়ে গেল সিগমা বাই এপসাইলন নট। পরবর্তীকালে ক্যাপাসিটি চ্যাপ্টারে এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের মানটা দিয়ে প্যারালাল প্লেট ক্যাপাসিটির মানটা নির্ণয় করা হয়। পরে আসছি ওটাতে। নেক্সট চলে আসি গাউস উপপাদ্য, এখানে কমপ্লিট হয়ে গেল। নেক্সট চলে আসবো হলো পোটেনশিয়ালে। পোটেনশিয়াল পড়ানোর জন্য এই ছবিটা তো আবার আছে, তাহলে এই ছবিটাই কাজে লাগিয়ে দেবো। আবার নতুন করে ছবি কে আঁকবে? তাহলে শুধু এটাকে রেখে দাও। তড়িৎ ক্ষেত্রের কোনো একটি, এটা তড়িৎ ক্ষেত্রের অবস্থানকে দেখাচ্ছে। এই অ্যারোগুলো, পুরনো ছবিগুলো বাদ, সব বাদ, সব বাদ, সব বাদ। সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ছবিটাকে ফিরিয়ে আনবো। তো এটা একটা তড়িৎ ক্ষেত্র যার কেন্দ্রে কিউ আধান রাখা আছে। এবার সেই কিউ আধান থেকে আর দূরত্বের কোনো একটা বিন্দু, পি বিন্দু, সেই পি বিন্দুতে ক্ষেত্র মানে বিভব নির্ণয় করতে হবে। কি করব? সেমভাবে একক ধনাত্মক আধানকে বাইরে থেকে মানে অসীম থেকে ওই বিন্দুতে নিয়ে আসতে হবে। তাহলে অসীম থেকে একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে নিয়ে আসতে বহিস্থ এজেন্ট যে কার্য করে সেই কার্যের মানটা হবে ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে ক্যালকুলেশন কি হবে? ক্যালকুলেশনটা আমি এখানটা দেখাচ্ছি। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাস
অসীম থেকে আর বিন্দুতে আনবো, এফ ডট ডিআর করবো। পরের লাইন মাইনাস অসীম থেকে আর বিন্দুতে নিয়ে যাব, এফ মানে কত, একক ধনাত্মক আধানকে নিয়ে গেছি, তাহলে 1/4 এপসাইলন নট কিউ ইন্টু 1/r² ইন্টু ডিআর কস জিরো বাদ, তাহলে হয়ে যাবে কত, মাইনাস ওভার q/4 এপসাইলন নট ইন্টিগ্রেশন অসীম থেকে আর, তাহলে কত হবে dr/r²। পরের লাইন মাইনাস q/4 এপসাইলন নট, এটা হয়ে যাবে -1/r অসীম থেকে আর হয়ে যাবে মাইনাস q/4 এপসাইলন নট, এটা হয়ে যাবে -1/r প্লাস 1/অসীম, 1/অসীম বাদ পড়ে গেল, তাহলে হয়ে গেল লাস্ট 1/4 এপসাইলন নট ইন্টু q/r। তাহলে এটা হলো ওই পি বিন্দুর বিভবের মান, যেখানে আমরা লিখতে পারি তাহলে v ইকুয়াল টু 1/4 এপসাইলন নট ইন্টু q/r হয়ে গেল। এবার সেম গল্প প্রযোজ্য, গল্পটা কি, যে একক ধনাত্মক আধান বিশাল বড় আধান সেটা আনা যাবে না, তাহলে এখানে কি আনতে হবে, এখানে 1-এর বদলে টেস্ট চার্জ কিউ নটকে আনতে হবে। তাহলে টেস্ট চার্জ যখন কিউ নটকে নিয়ে আসবো, তাহলে এই ক্যালকুলেশনটাই পাল্টে গেল, কিউ নট হয়ে গেল, তাহলে এখানে কিউ নট হয়ে যাবে, এখানে কিউ নট হয়ে যাবে, আর এখানে কিউ ইন্টু কিউ নট হয়ে যাবে। তাহলে কৃতকার্যের মানটা হয়ে যাচ্ছে এটা, যেখান থেকে আমরা সহজেই বলতে পারি বিভবের মানটা হবে কত, w/কিউ নট ইকুয়াল টু 1/4 এপসাইলন নট ইকুয়াল টু ইন্টু q/r। তাহলে টেস্ট চার্জ দিয়ে এভাবে আমরা কৃতকার্যের রাশিমালার দিয়ে বিভবের মান নির্ণয় করতে পারি। নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট এখান থেকে বেরিয়ে আসছে, তার w ইকুয়াল টু আমরা লিখতে পারি q ইন্টু ভি, এটা একটা ফর্মুলা, যেমন আমরা পেয়েছিলাম এফ ইকুয়াল টু কিউই, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি এফ ইকুয়াল টু কিউই থেকে ওটাতে আসা যায়, কি ছিল, এফ ইকুয়াল টু কিউই ছিল, বোথ সাইডে কি দিয়ে আর দিয়ে গুণ করতে পারে, এফ আর মানে ওয়ার্ক ডান, ই আর মানে কি ভি, হয়ে গেল। যাই হোক নেক্সট পয়েন্টে আসি, এই যে বেরোলো এটা তো কৃতকার্যের মান, তো এখান থেকে আরেকটা জিনিস আমরা জানতে পারবো, সেটা কি, যে বিন্দুর বিভব আছে ভি, সেই বিন্দুতে কোনো একটা আধান আনলে সেই আধানে হয় সঞ্চিত শক্তি, সেই সঞ্চিত শক্তির মান কত, ওয়ার্ক ডানের মান যত সঞ্চিত শক্তির মান তত, তাহলে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু সেটা হবে কিউ ইন্টু ভি, তার মান হবে কত 1/4 এপসাইলন নট। ধরে নিচ্ছি এই ভিটা ক্যাপিটাল কিউ এর জন্য তৈরি, ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই আর, এটা হলো সঞ্চিত শক্তির রাশিমালা। তাহলে একটাই ক্যালকুলেশন দিয়ে আমরা তিনটা অ্যান্সার পাচ্ছি, একটা হলো বিভবের সংজ্ঞা, একটা হলো টেস্ট চার্জ দিয়ে বিভবের মান, আর একটা কি সঞ্চিত শক্তির রাশিমালায় নির্ণয়, সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তির রাশিমালায় নির্ণয়। নেক্সট পয়েন্ট, এখান থেকে আর কি বেরিয়েছে, ওয়ার্ক ডান ইকুয়াল টু কিউ ইন্টু ভি, তার মানে কি, তার মানে ডাব্লু মানে কি, ডাব্লু মানে হলো ওয়ার্ক ডান, মানে কি পরিকক হবে এসআই পদ্ধতিতে জুল, তাহলে 1 জুল ইকুয়াল টু 1 কুলম্ব ইন্টু 1 ভোল্ট। তাহলে এখান থেকে এনার্জির মানটা লিখতে পারি, এনার্জির মানটা লিখতে পারি 1 ইভি, বা ইভি এককে আমরা এনার্জিকে প্রকাশ করতে পারি। তাহলে 1 ইভি কত, 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব ইন্টু 1 ভোল্ট, তারপর কুলম্ব ভোল্ট মানে কি জুল, তাহলে 1 ইভি ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁹ জুল। এই সম্পর্কটা আমরা এখান থেকে পাচ্ছি, যেটা মডার্ন ফিজিক্সে খুব কাজে লাগে। নেক্সট পয়েন্ট কি, নেক্সট আরেকটা জিনিস এখানটায় আছে, সেটা হলো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা আধানকে ছেড়ে দেওয়া হলো, আধানটা গতিশীল হবে, তার গতিশক্তি হবে ½ m²। কোথা থেকে সেই গতিশক্তি পাবে, সেই গতিশক্তি পাবে এখানটায় তার সঞ্চিত শক্তি কিউভি থেকে, অর্থাৎ স্থিতিশক্তির মান যদি কিউভি হয় সেখান থেকে আমরা এটা পেতে পারি। তাহলে ভি এর মানটা কত হবে, √2qv/m হবে, হয়ে গেল। নেক্সট কি বাকি আছে, নেক্সট এখানটায় বাকি আছে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে এখানটায় আর টি বিন্দু ধরবো না, ধরে নেব তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু আছে এটা, একটা বিন্দু আছে এটা, তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু।
তাহলে এই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে এ বিন্দুর অবস্থানটা আর এ, আর বি বিন্দুর অবস্থানটা আর বি। তাহলে এবার একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে হবে। তাহলে এ থেকে বিতে যদি নিয়ে যেতে হয় তাহলে ইন্টিগ্রেশনটা আর এ থেকে আর বি অবধি করতে হবে। তাহলে একই ক্যালকুলেশন, আর বি অবধি নিয়ে যাব, কিউ নট সরে গিয়ে 1 চলে আসলো, এটা আর এ থেকে আর বি অবধি থাকলো, এটা আর এ থেকে আর বি অবধি থাকলো, তাহলে এটা আর বি হয়ে গেল, এটা আর এ হয়ে গেল, কিউ নটটা সরিয়ে দেব। তা নেক্সট পয়েন্ট কী হবে? নেক্সট পয়েন্টে আছে এখানে কিউ নট ছুটে গেছিলো একটা, যাই হোক নেক্সট পয়েন্ট এখানে কিউ থাকবে, এটাকে সরিয়ে দিব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে 1/RB মাইনাস 1/RA হয়ে যাবে। এটার মানে কি? এটা মানে VB মাইনাস VA হয়ে যাবে। অর্থাৎ কি দেখতে পাচ্ছি এখান থেকে বেরিয়ে আসছে একটা ফ্যাক্ট, সেটা হলো দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য শুধুমাত্র তাদের পজিশনের একটা স্থানাঙ্ক, পজিশনের একটা অপেক্ষক। অর্থাৎ কোন পথে আমি আধানকে এই বিন্দু থেকে ওই বিন্দুতে নিয়ে গেলাম তার উপর ডিপেন্ড করলো না। যেখান থেকে বলে দেওয়া যায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র একটি কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয়ে গেল। কারণ কনজারভেটিভ ফিল্ডে মুভমেন্ট বা কার্যের মান পথের উপর ডিপেন্ড করে না বা পথের অপেক্ষক হয় না। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হলো এখান থেকে চলে আসে আরেকটা জিনিস, সেটা কি আসলে এখানে হয়েছেটা কি? আর এ ব্যাসার্ধের যদি একটা গোলক অঙ্কন করা যায় এবং আর বি ব্যাসার্ধের যদি একটা গোলক অঙ্কন করা যায়, তাহলে দেখানো যায় যে আসলে এই দুটি গোলকের মধ্যে বিভবের পার্থক্যটাই এই বিভবের পার্থক্য। তাই গোলক দুটাকে আমরা কি বলবো? গোলক দুটাকে আমরা বলবো সমবিভব তল। কেন? সমদূরত্বের বিন্দুগুলোকে যুক্ত করে এই গোলকটা এসছে, আর বিভবের মান শুধুমাত্র আর এর উপর নির্ভরশীল, এবং আর বা আধান দুটো সেম হচ্ছে, আধানও সেম, দূরত্বের মানও সেম। তাহলে এই তলের এই গোলকের সব বিন্দুতে সমান মানের বিভব আছে, তার মানে এই তলটাকে বলা হচ্ছে সমবিভব তল। এটা একটা সমবিভব তল, ওটা একটা সমবিভব তল, দুটি সমবিভব তলের মধ্যে বিভব পার্থক্য কি? সেটা হলো দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে চলে আসে সমবিভব তলের ধর্ম। সমবিভব তলের প্রথম ধর্ম কি? সমবিভব তলে কোনো আধানকে যদি ঘুরিয়ে আনা হয় বা যেখান থেকে যে কোনো জায়গায় মুভ করানো হয়, তাহলে যদি আমি একটা আধানকে এখান থেকে এই অবধি নিয়ে যাই, কৃতকার্য কত হবে? সমান বিভক্ত, কৃতকার্য হবে না, কৃতকার্য 0। তাহলে এখান থেকে ওই অবধি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আসলে এখান থেকে এই অবধি নিয়ে যাওয়ার জন্য যে কার্যটা, সেই কার্যটা ক্যালকুলেট হয়েছে, সেটার মানটা হচ্ছে বিভব পার্থক্য। নেক্সট কি? দুটি সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করবে না। সবচেয়ে ভাইটাল পয়েন্ট, সমবিভব তল কাল্পনিক বিন্দু, সমবিভব তল কখনোই নিজের চোখে দেখা যাবে না। আর কি? আরেকটা হলো তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলকে সবসময় লম্বভাবে ছেদ করবে। এবার এটার একটা প্রমাণ বইয়ে আছে, আমি সেই প্রমাণটাই যাচ্ছি না, ওটা সোজা প্রমাণ, ওই আগের মতোই করতে হবে। আমি এবার একটু বড়দের মতো প্রমাণটা দেখাই, এটা অন্যভাবে আর কীভাবে বলা যায়। দেখো, বিভবের ডেফিনেশন অনুযায়ী এটা তো ভি, যদি এটা অসীম হয়, এটা আর হয়, সবগুলো মিটিয়ে দিলাম, মানে এগুলোর কাজ কমপ্লিট, এগুলো যা দেখানো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। বিভবের ডেফিনেশন অনুযায়ী এটা তো ভি, তাহলে ভি ইকুয়াল টু কত? মাইনাস ওভার এটা কি? এটা তড়িৎ ক্ষেত্র না? তাহলে ই ডট ডিআর, অর্থাৎ এটা হলো ক্ষেত্র আর বিভবের মধ্যে সম্পর্ক। এখান থেকে আমরা লিখতে পারি ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল আর ইন্টু আর ক্যাপ। এবার ক্লাস 12-এর স্পর্শক অভিলম্ব চ্যাপ্টারে চলে যাই। ক্লাস 12-এর স্পর্শক অভিলম্ব চ্যাপ্টারে এটা হলো অভিলম্বের ডেফিনেশন, ঠিক আছে? তাহলে কোনো একটা তল যদি সেই তলটা যদি একটা ক্ষেত্র বিভব দিয়ে প্রকাশ করা হয়, এবার তলটা কেন বিভব দিয়ে প্রকাশ করব? কারণ তলের একটা মান আছে, সেটা বিভবটার মান। তাহলে সেই তলের লম্ব দিকটা তার অভিলম্বের দিক, সেই অভিলম্বের দিকটা ডেল ভি ডেল আর দিয়ে প্রকাশ করা হয়। অ্যাকচুয়ালি এটাকে গ্রেডিয়েন্ট বলা হয়।
আর সেই গ্রেডিয়েন্টের দিকটা কী হবে, ইলেকট্রিক ফিল্ডের দিক। তাহলে সেক্ষেত্রে কী বলতে পারি, একটা তলের লম্ব দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে, অর্থাৎ সেই তলের লম্ব দিকে কী থাকে, তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে যায়। তো এইভাবে স্পর্শক অবিলম্বের চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে আমরা বলতে পারি বলরেখা তলের সঙ্গে লম্বভাবে থাকবে। ঠিক আছে, তো এটা আগে বলা যায় না, কারণ 11 বা 12 শুরুতে স্পর্শক অবিলম্ব হয় না, শেষে বলা যায়, কারণ এখন আমরা সব কিছু জানি টোটালটা। পরবর্তীকালে এটাকে গ্রেডিয়েন্ট বলা হবে, অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ ইলেকট্রিক পোটেন্সিয়াল ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, গ্র্যাড ভি। আচ্ছা, নেক্সট কি, এখানে আর কিছু আছে না? এখানে আর কিছু নাই। চলো একটা ব্রেকের পর বাকি থাকলো কি, ডাইপোল আর ক্যাপাসিটর। তাহলে আফটার ব্রেক নেক্সট আমাদের টপিক কি, ইলেকট্রিক ডাইপোল। তো ইলেকট্রিক ডাইপোলে প্রথমে শুরু করবো যেটা দিয়ে, সেটা হলো এটা একটা প্লেট, যে প্লেটে এই জায়গাটায় পজিটিভ আধানে প্লেটটা প্লাস কিউ আধানে আহিত হয়ে আছে। এটা আরেকটা প্লেট যেটা মাইনাস কিউ অর্থাৎ নেগেটিভ আধানে আহিত হয়ে আছে। মাঝের জায়গাটা গোটাটা একটা অপরিবাহী পদার্থ দিয়ে ভর্তি, তো গোটাটা দেখানো সম্ভব না, তাই আমি এইটুকু অঞ্চলকে অপরিবাহী পদার্থ দিয়ে ভর্তি হিসেবে দেখালাম। তো এখানে হয়টা কি, এখানটায় থাকা যে কোনো একটা অণু, সেই অণুটার বা যে কোনো অণুতে না পরমাণু, সেই পরমাণুটা কেমন দেখতে, তার কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর এরকম ইলেকট্রন ক্লাউড তাকে ঘিরে অবস্থান করে। এবার চলে আসি গাউস উপপাদ্যের সেই অ্যাপ্লিকেশনটা, যেখানে গোলকের বাইরের বিন্দুর জন্য গোলকের সমস্ত আধান তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে ধরে নেওয়া যায়। তাহলে সেই কনসেপ্টে আমরা যদি বলি, তাহলে কেন্দ্রের আধানটা অলরেডি প্লাস জেডি হয়ে আছে, আর সমস্ত ইলেকট্রন ক্লাউডটা কেন্দ্রীভূত হয়ে গেছে কেন্দ্রে, তাহলে এখানেই হয়ে আছে মাইনাস জেডি। অর্থাৎ আমরা নিউক্লিয়াসটাকেই প্লাস কিউ আর মাইনাস কিউ এর একটা জায়গা বলতে পারি, সেই কারণে একটা পরমাণু নিস্তরিত হয়। হয়ে গেল। এবার এখানটায় যে তড়িৎ ক্ষেত্রটা আছে, সেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কি হবে, সেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পজিটিভ আধানটা তড়িৎ ক্ষেত্রের দিকে এবং নেগেটিভ আধানটা তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে মুভ করবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যদি অ্যাপ্লাই করা যায়, সেই তড়িৎ ক্ষেত্রের ফলে পজিটিভ আধানটা তড়িৎ ক্ষেত্রের দিকে এল পরিমাণ, আর নেগেটিভ আধানটা তড়িৎ ক্ষেত্রের উল্টো দিকে সমান এল পরিমাণ মানে মাইনাস কিউ শিফট করবে। তাহলে যে সিস্টেমটা তৈরি হবে সেই সিস্টেমটাকে বলা হবে ইলেকট্রিক ডাইপোল। হয়ে গেল। এই ঘটনাটাকে বলা হচ্ছে ডাইইলেকট্রিক পোলারাইজেশন। কেন বলছি, আর এই অ্যাটমের শেপটা কেমন হবে, অ্যাটমের শেপটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এরকম অবলেট আকৃতির হয়ে যাবে, যেখানে নিউক্লিয়াসটা ঠেলা পেয়ে এখানটায় চলে যাবে, আর ইলেকট্রন ক্লাউডগুলো এদিকে শিফটেড হয়ে যাবে। তাহলে পজিটিভ চার্জ সেন্টার এখানে আর নেগেটিভ চার্জ সেন্টার এখানটায়, যারই সিম্পলিফাইড পিকচার হচ্ছে এটা, যেখানে এটা কেন্দ্র আর দুদিকে দুটা আধান শিফট হয়ে গেছে। এভাবে ডাইপোল তৈরি হবে। তার মানে এই পদার্থের মধ্যে যে পরমাণুগুলো থাকছে, সেই পরমাণুগুলো শেপটা হবে এরকম। সেই পরমাণুগুলোর মধ্যে যদি আমি প্লাস মাইনাস আধানকে দেখাই, সেই প্লাস মাইনাস আধানগুলো পরপর অবস্থান করবে এবং ম্যাগনেটিজমের নর্থ আর সাউথের যে পজিশন তার মতো করে এখানে মাইনাস আধানগুলো থাকছে, এখানে প্লাস আধান, তাহলে এখানে মাইনাস আধান, এখানে প্লাস আধান, আবার এখানে মাইনাস আধান, এখানে প্লাস আধান।
আবার এখানে মাইনাস আধান, এখানে প্লাস আধান। তাহলে ম্যাগনেটিজমে ম্যাগনেটের অনুচুম্বকের ভেতরের প্লাস মাইনাসগুলো যেহেতু কোনো কাজে লাগে না, তাহলে এটার পরবর্তী পিকচারটা আমরা কি দেখাবো? পরবর্তী পিকচারটা এরকম দেখাবো যে এই যে প্লেটটা, সেই প্লেটে থাকা পজিটিভ আধান যার মানটা প্লাস কিউ, আর এই যে প্লেটটা, যেই প্লেটে কি বাজে হলো, হ্যাঁ, এই যে প্লেটটা, যে প্লেটের এখানটায় থাকছে মাইনাস কিউ আধান, তার মাঝখানে যে পদার্থটা অঙ্কন হয়েছে সেই পদার্থের মধ্যে শুধুমাত্র দুই প্রান্তের আধানগুলো পড়ে থাকছে, এবং দুই প্রান্তের আধানগুলো বলতে এখানটায় মাইনাস আধানগুলো পড়ে থাকছে, যেটা কম মানের আধান হওয়ার জন্য মাইনাস কিউ ড্যাশ, আর এখানটায় পজিটিভ আধানগুলো পড়ে থাকছে সমমানের, সেটা হয়ে যাবে প্লাস কিউ ড্যাশ। তো এই জায়গা থেকে একসাথে চারখানা জায়গা কানেক্ট হয়। প্রথমত ডাইপোলের উৎপত্তি কিভাবে হচ্ছে সেটা দেখানো গেল, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, এই যে তড়িৎ বলরেখাগুলো বাইরে থেকে আমরা অঙ্কন করেছি, সেই তড়িৎ বলরেখাগুলির একটা বিপরীতমুখী বলরেখা এই প্লাস টু মাইনাস তৈরি হতে দেখা যায়, যেটা ফলাফল কি হয়? যেটার ফলাফল হয় নেট তড়িৎ ক্ষেত্রের মান আগের তড়িৎ ক্ষেত্র মাইনাস নতুন তড়িৎ ক্ষেত্র, যেটা অপোজিট, যাকে বলা হয় পোলারাইজিং ফিল্ড। সেই জন্য এটাকে বলা হচ্ছে ডাইইলেকট্রিক পোলারাইজেশন। তাহলে যার জন্য এই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ডের মানটা কমছে। ইলেকট্রিক ফিল্ডের মান কমছে মানে বিভবের মান কমছে, বিভবের মান কমছে মানে ক্যাপাসিটি ইকুয়াল টু কিউ, সি ইকুয়াল টু কিউ বাই ভি, অর্থাৎ ক্যাপাসিটির মান বাড়ছে। অর্থাৎ ক্যাপাসিটারে ডাইইলেকট্রিক ভোল্টে ক্যাপাসিটি বেড়ে যায় কেন, তার ব্যাখ্যা এখান থেকে চলে আসবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি কানেক্ট হয়? নেক্সট পয়েন্ট বললাম আমি কি, এটাকে ডাইইলেকট্রিক বললাম। কেন ডাইইলেকট্রিক? কারণ এই পদার্থের মধ্যে সমমানের বিপরীতমুখী আধান একত্র অবস্থান করে, যারা একে অপরকে ব্যালেন্স করছে না, অর্থাৎ অপরিবাহী পদার্থকে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল বলা হয়। এবং এই আধানের মান কত বাড়বে তার মান ডিপেন্ড করে কার উপর? এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপরে। তাহলে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালকে ডাইইলেকট্রিক কেন বলে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের কাজ কি, সেটাও এখান থেকে বোঝা যায়। এই কে এর মানটা যদি অসীম হয়ে যায় তাহলে এটা একটা মেটাল হয়ে যাবে। হয়ে গেল? তাহলে সেক্ষেত্রে এই মানটা ইকুয়াল হয়ে যাবে ই নটের সঙ্গে, তাহলে ভেতরে ই এর মানটা হয়ে যাবে জিরো। অর্থাৎ মেটালের মধ্যে কেন কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না তার ব্যাখ্যা এখান থেকে চলে আসে। থার্ড পয়েন্ট কানেক্ট করলাম। 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট কি হবে? তিনটা বলবো। ও হ্যাঁ, 4 নম্বর পয়েন্টটা কি দেখতে পেলাম? এখান থেকে বলা যেতে পারে ইলেকট্রনগুলো এদিকে শিফট হয়ে গেছে। তাহলে ইলেকট্রনের শিফটিং ভেতর দিয়ে একটা কারেন্টের ফ্লোকে জন্ম দেবে। সেই কারেন্টের ফ্লোটা হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, যেটা কানেক্ট হলো কার সাথে? সরণ প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের সাথে কানেক্ট হলো। ম্যাক্সওয়েল তার ইকুয়েশন 4 নম্বর ইকুয়েশনকে চেঞ্জ করেছিল এই সরণ প্রবাহের সাহায্যে, যার কনসেপ্টও এখান থেকে চলে আসছে। অর্থাৎ এইভাবে এই টপিকটা খুব ভয়ঙ্কর টপিক, যেটা 4টে জায়গার সঙ্গে কানেক্ট হয়। হয়ে গেল? আচ্ছা, ডাইপোলের উৎপত্তি পেয়ে গেছি। তাহলে একটা ডাইপোলকে আমরা কীভাবে আঁকবো? একটা ডাইপোলকে আমরা এভাবে আঁকবো, যার এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ আধান থাকে, কেন্দ্র থাকে এটা। কেন্দ্রের উত্তর জানা যায় না, সেটা এই শিফটিং থেকে কেন্দ্রের উত্তরটাও বলে দেওয়া যায় কেন্দ্র কীভাবে আসছে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, মাঝের দূরত্ব এল আর এল। তাহলে ডাইপোল মোমেন্ট ভেক্টর, ডাইপোল মোমেন্টের মান কত? একটা আধান ইন্টু মধ্যবর্তী দূরত্ব। তাহলে হয়ে গেল কত? 2QL। ফর্মুলাটা খুব ভয়ঙ্কর, কারণ এটা বিশাল ভুল তৈরি করে। কী তৈরি করে ভুল? বলে থাকলো কোনো একটা আধানের মানকে এত, দূরত্বের মান কিছু একটা, তাহলে ফর্মুলাতে যখন অঙ্ক করতে হবে তখন 2 ইন্টু কিউ ইন্টু দূরত্ব হয়ে গেল, অঙ্ক শেষ। তো সেটা না করে একটা বুদ্ধি করে এটা বাঁচানো যায়। বুদ্ধিটা কি? এটা মাইনাস কিউ আধান, এটা প্লাস কিউ আধান, দূরত্বটাকে ভেক্টর দিয়ে দেখাবো, আর ভেক্টর দিয়ে। তাহলে কীভাবে বাঁচবো? এক্ষেত্রে আমরা ডাইপোল মোমেন্টের ডিরেকশানটাও জানলাম, এবং
এই ফর্মুলাটাও জানলাম, তাহলে আমরা বলতে পারি ডাইপোল মোমেন্টটা মাইনাস থেকে প্লাস আধানের দিকে ক্রিয়াশীল থাকে। আর এই ফর্মুলাটা আমরা বলতে পারি কি, যে এটা ডাইপোল মোমেন্টের ডিরেকশন। হয়ে গেল। আচ্ছা, একটা পয়েন্ট মিস করে গেছি আগে, সেটা হলো তড়িৎ বলরেখার একটা প্রপার্টি। তড়িৎ বলরেখা পজিটিভ থেকে নেগেটিভ আধানের দিকে থাকবে, ঠিক আছে, আর মাইনাস থেকে প্লাসের দিকে কিছু থাকে না। এটা তড়িৎ বলরেখার ধর্ম। চৌম্বক বলরেখার ক্ষেত্রে এটা সাউথ, এটা নর্থ, উল্টা লিখলাম, এটা নর্থ, এটা সাউথ, তাহলে এই ক্ষেত্রেও নর্থ থেকে বেরিয়ে সাউথের দিকে থাকবে। নট অনলি দ্যাট, এটা ভেতর দিয়ে এসে এভাবে কানেক্ট হবে। অর্থাৎ তড়িৎ বলরেখা মুক্ত, চৌম্বক বলরেখা বদ্ধ। এটা হলো দুটি বলরেখার মধ্যে পার্থক্য। কিন্তু যদি আমরা ডাইপোল মোমেন্ট ভেক্টরটাকে কাজে লাগাই, তাহলে আমরা দেখতে পাবো ডাইপোল মোমেন্টটা মাইনাস থেকে প্লাসের দিকে কাজ করছে। অর্থাৎ এটা যদি ইলেকট্রিক ডাইপোল হয়, শুধুমাত্র তখনই তড়িৎ বলরেখা এবং চৌম্বক বলরেখার সঙ্গে একটা সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, যেখানে এই ভেতর থেকে সাউথ থেকে নর্থের যে মুভমেন্টটা, সেটা ডাইপোল মোমেন্ট ভেক্টরটা বুঝিয়ে দেয়। তো এটা অনলি ইলেকট্রিক ডাইপোল আর ম্যাগনেটিক ডাইপোলের মধ্যে সাদৃশ্যকে প্রকাশ করে, সব ক্ষেত্রে নয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হলো ডাইপোলের অ্যাপ্লিকেশন। ডাইপোলের অ্যাপ্লিকেশন প্রথম কি করব? প্রথম করব এন্ড অন পজিশন। এন্ড অন পজিশন মানে বাংলায় বলে অক্ষীয় অবস্থান। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, না উল্টা লিখেছি, এদিকে মাইনাস এদিকে প্লাস। তার কারণ এখানে দেখানো হয়েছে। এবার এই আধান থেকে আর দূরত্বের কোনো একটা বিন্দুতে একটা একক ধনাত্মক আধান রাখতে হবে। এই দূরত্বটাকে ধরা হবে আর, এই দূরত্বটা এল, এই দূরত্বটা এল, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। বি বিন্দুতে পজিটিভ আধান আছে, বি বিন্দুটা কাছে, তার ইলেকট্রিক ফিল্ডটা বড়, E2। এ বিন্দুটা দূরে আছে, এ বিন্দুটা থেকে ইলেকট্রিক ফিল্ডের মান E1। তাই নেট ইলেকট্রিক ফিল্ডের মান, নট ভ্যালু, মানে নট ভেক্টর, তার মানটা হবে E2 মাইনাস E1। তাহলে E ইকুয়াল টু কত লেখা যায়? Q/4πε0 E2 মানে 1/bp স্কোয়ার মাইনাস 1/ap স্কোয়ার। পরের লাইন E ইকুয়াল টু Q/4πε0 1/bp মানে কত? আর থেকে এল বাদ, আর মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল এর হোল স্কোয়ার। তাহলে ই কত হবে? Q/4πε0 ইন্টু নিচে কত হবে? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, উপরে কত হবে? আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার। তাহলে ই কত হবে? Q/4πε0 ইন্টু 4RL বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। 4কে লিখবো 2 ইন্টু 2, তাহলে ই ইকুয়াল টু কত হবে? 1/4πε0 2QL মানে P, তাহলে হয়ে গেল 2PR বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। হলো না? এটা ডাইপোল, কারণ এটা ডাইপোল এখনো হয়নি। ডাইপোল হতে গেলে আর ভেরি গ্রেটার দেন এল, ডাইপোল অ্যাপ্রক্সিমেশন দেখাতে হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে ই এর মানটা হয়ে যাবে 1/4πε0 2PR বাই আর টু দি পাওয়ার 4, একটা আর কেটে গেল, হয়ে গেল কত? 2p/r³। এটা হলো এন্ড অন পজিশনের ক্ষেত্রে। ব্রড অন পজিশন চলে আসি, মানে অক্ষীয় অবস্থান, নাকি প্রান্তীয়, কেটা, হ্যাঁ এটা অক্ষীয় অবস্থান, এটা প্রান্তীয় অবস্থান, এটা অক্ষীয় অবস্থান। তাহলে এখানে থাকছে মাইনাস আধান, এখানে থাকছে প্লাস আধান, এই দূরত্বটা এল, এটা এল, এটা হলো আর দূরত্বে থাকা পি বিন্দু, যেটা একক ধনাত্মক আধান ওখানে রাখতে হবে, প্লাসের ঠেলাতে আর মাইনাসের টান, যেটা এভাবে দেখানো যাবে। এবার এটা পি, এটা এ, এটা বি,
এপি ইকুয়াল টু বিপি ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। যেহেতু এপি বিপি সমান, অর্থাৎ এটা সমদ্বিবাহু ত্রিভুজ যার থিটার মান সমান, এখানে থাকা মাইনাস কিউ এখানে থাকা প্লাস কিউ সমান, আধান সমান দূরত্ব সমান, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মানটাও সমান। যার এই উপাংশ দুটো হবে সাইন উপাংশ, যেটা ই সাইন থিটা, আর এটা হবে ই সাইন থিটা, যেটা পরস্পরকে ব্যালেন্স করবে। আর এইদিকে থাকবে 2e cos থিটা, কারণ এটা থিটা কোণ হবে, এটা থিটা কোণ হবে। তাহলে কি হবে? মোট তড়িৎ ক্ষেত্রের মান হবে E ইকুয়াল টু 2e, এর মান 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই এপি স্কোয়ার মানে কত, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু কস থিটা, কস থিটা মানে কত, এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে ই এর ভ্যালু কত হলো 1/4 পাই এপসাইলন নট 2ql মানে পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। হয়নি, ডাইপোল অ্যাপ্রক্সিমেশন করতে হবে। তার মান কত হবে? ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, মানে হয়ে গেল কত, আর কিউব। তাই এটা হলো ইলেকট্রিক ফিল্ডের মান। নেক্সট চলে আসি পোটেনশিয়ালের মান। পোটেনশিয়াল যদি করতে হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডটাকে সরিয়ে দিলাম, ইলেকট্রিক ফিল্ডটাকে সরিয়ে একক ধনাত্মক আধানকে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য ভি এটা কত হবে, V2 প্লাস V1 হবে। তাহলে স্কোয়ারটাকে সরিয়ে দিব, মাইনাসটা থাকবে কেন, V2টা পজিটিভ আধানের জন্য, V1টা নেগেটিভ আধানের জন্য, মাইনাসটা থেকে যাবে। তাহলে এই স্কোয়ারটা সরে গেল, এই স্কোয়ারটা সরে গেল, এই স্কোয়ার আর ব্র্যাকেটটা উঠে গেল, ব্র্যাকেট উঠে গেল মানে প্লাস হয়ে গেল। এবার তাহলে একটা আর আর কেটে যাবে, তাহলে এটা হয়ে গেলো 12, এই স্কোয়ারটা সরে গেল, তাহলে কত হলো 2ql মানে পি হয়ে গেল, এটা স্কোয়ারটা সরে গেল। ডাইপোল, আচ্ছা ইগুলো হয়ে যাওয়ালো ভি 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 ভি। আফটার ডাইপোল অ্যাপ্রক্সিমেশন এটা হয়ে গেল কত, পি বাই এখানে হয়ে গেল আর স্কোয়ার হয়ে গেল। এর ক্ষেত্রে ভি ইকুয়াল টু V1 প্লাস V2, V1 এর মান কত 1/4 পাই এপসাইলন নট, কার জন্য, পজিটিভ আধানের জন্য, হবে কত, কিউ বাই কিটা বিপি, কিউ বাই বিপি মাইনাস 1/4 পাই এপসাইলন নট, কত হবে নেগেটিভ আধানের জন্য, ওই জন্য মাইনাস কিউ বাই এপি, এপি বিপি সমান, তাহলে গোটা টার্মটা ইকুয়াল, তাহলে ওই বিন্দুতে কী হবে, বিভবের মান 0। এরপর থাকবে কি এনি পজিশন, এনি পজিশন করাবো না তো, শর্ট ডিভিশনে যদি সব করে দিই তাহলে গোটা বছরে কি পড়ালাম, এনি পজিশন বাদ। এটা এই শর্ট ডিভিশনটা কাদের জন্য হচ্ছে, তাদের জন্য হচ্ছে যাদের অবস্থাটা এতটাই খারাপ তারা ফেল করতে চলেছে, তো শর্ট ডিভিশন দেখে তারা কি করবে, পাস করার একটা ব্যবস্থা তৈরি করতে পারবে, ঠিক আছে। কিন্তু ফুল পড়ানো যেটা পড়িয়েছি সারা বছর সেটাই তোদেরকে পড়ে যেতে হবে, কারণ ওখান থেকেই কোশ্চেন আসবে। শর্ট রিভিশন সবার জন্য নয়, যারা সারা বছর পড়েছে অবশ্যই তাদের জন্য নয়। তারা যদি এটা দেখে যায় আচ্ছা এগুলোই পরীক্ষায় আসবে, স্যার বোধহয় এগুলো সাজেশন দিচ্ছে, একদম না, এগুলো তাদের বাঁচার জন্য যাদের অবস্থা খুব খারাপ। আশা করি তোদের অবস্থা খুব খারাপ না, তাই তোদের জন্য এটা না, ঠিক আছে। সুতরাং শর্ট রিভিশনের উপর ভরসা করবি না, শর্ট রিভিশনটা জাস্ট আমরা মনে করিয়ে দেওয়া যে কী কী আছে টপিক, এখানে শুধু মেন টপিকগুলো আলোচনা হবে। এখানে কখনোই আমি ডিটেলসে যাব না, কখনোই আমি ফুল কনসেপ্টে যাব না, শুধুমাত্র ফর্মুলা এবং ফর্মুলার সাহায্যে মেন জায়গাগুলো টাচ করে যাব। সেই জন্য এনি পজিশন, তার ইলেকট্রিক ফিল্ড, তার ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড, তার পোটেনশিয়াল, সেগুলো বাদ হলো। নেক্সট টপিক কি, নেক্সট টপিক হলো টর্ক। টর্কের ক্ষেত্রে শুধু সুষমের কথা বলবো, অসমের কথা বলবোই না, কিন্তু পরীক্ষার কোশ্চেন কী আসবে, অসমের কোশ্চেনটা আসবে, সুষমের কোশ্চেনটা আসবে না। এনি পজিশনটা পরীক্ষায় আসবে। এটা শর্ট ডিভিশন হচ্ছে, এটা একটা ওয়ান শট হচ্ছে, ওয়ান শটে 2 মাসের পর একবার পড়ানো যায় নাকি, পাগল নাকি আমি, পাগলা করতে কামড়েছে। চলো নেক্সট, তো 2 মাস ধরে আমি কেন পড়াবো ইলেকট্রোস্ট্যাটিক্স, যদি 1.5 ঘন্টাতেই পড়িয়ে দেওয়া সম্ভব। নেক্সট আচ্ছা, নেক্সট কি,
একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা ডাইপোলকে প্লাস মাইনাস এভাবে রাখা হবে। তাহলে এখানটায় কিউই বল কাজ করবে, এখানটায় কিউই বল কাজ করবে। এটা এ, এটা বি, মাঝের দূরত্ব 12, এটা লম্ব টানবো, এটা বিসি। তাহলে টর্কের মান কত হবে? বল ইন্টু বিসি। তাহলে টর্কের মান কত হবে? বল মানে কিউই, বিসি মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, বিসি হবে 12 সাইন থিটা। তার 2 কিউএল, তার টর্ক কত হলো? পিই সাইন থিটা। অতএব টর্ককে ভেক্টর দেখালে পি ক্রস ই। পি কোন দিকে? পি হলো এই দিকে, ই কোন দিকে? ই হলো এই দিকে। তাহলে পি ক্রস ই, টর্ক ভেক্টরটা কোন দিকে? ডাউনওয়ার্ড। হয়ে গেল। এবার এটাকে তো ঘোরানো হয়েছে না, কীভাবে ঘোরানো হয়েছে? এখান থেকে এই অবধি ঘোরানো হয়েছে, আর এই ঘোরানোটা জোর করে ঘোরানো হয়েছে। তাহলে এই জোর করে ঘোরানোর জন্য কৃতকার্য কত হবে? 0 থেকে থিটা বৈসাতে ঘোরানোর জন্য টর্ক ইন্টু ডি থিটা হবে কৃতকার্যের মান। তার মানটা কত হবে? 0 টু থিটা পিই সাইন থিটা ইন্টু ডি থিটা। তাহলে যার মানটা হয়ে যাবে পিই মাইনাস কস থিটা, এটা হবে 0 টু থিটা। তাহলে হয়ে যাবে কত? পিই ইন্টু মাইনাস কস থিটা প্লাস কস 0, মানে হয়ে গেল 1 মাইনাস কস থিটা। এখানে আরেকটা হয় কত? 90 থেকে থিটা অবধি। তাহলে সেটা হবে কত? মাইনাস পি ডট ই। করাবো না। এখানটায় টর্কের মান কি কি, মানে স্থিতি, এটা হলো সঞ্চিত স্থিতিশক্তির মান ইউ। এই স্থিতিশক্তির মান কি হবে? এই পজিশনটায় হবে 0, 90 ঘোরালে পিই, 180 ঘোরালে মান বসালে 2পিই, আর 270 ঘোরালে বা উল্টো দিকে 90 ঘোরালে মাইনাস কস 90 বাদ হয়ে যাবে, মানটা হয়ে যাবে কত? পিই। হয়ে গেল। আচ্ছা, টর্কের মান সর্বোচ্চ কোথায়? যখন সোজা উঠিয়ে দেবো সর্বোচ্চ, এদিকে নামিয়ে দেবো তখন সর্বোচ্চ। ঠিক আছে। আচ্ছা, আর কি হতে পারে? ডাইপোলের অসিলেশন হতে পারে, বাদ। নেক্সট টপিক, ক্যাপাসিটার। বাহ, ক্যাপাসিটির ফর্মুলা লেগেছিল, মিটিয়ে দিলাম ফালতু। কোনো একটা কন্ডাক্টর, যে কন্ডাক্টরে কিউ আধান দেওয়া হয়েছে, তার ক্যাপাসিটি সি, তার বিভবের মান যদি ভি হয়, ফর্মুলা কি? কিউ ইকুয়াল টু সিভি। তাহলে সেখান থেকে ক্যাপাসিটির ভ্যালু চলে আসবে সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভিতে বিভবের মান যত কমবে ক্যাপাসিটি তত বাড়বে। আচ্ছা, এবার কি করব? তাহলে 1 ফ্যারাড ইকুয়াল টু 1 কুলম বাই 1 ভোল্ট। ফ্যারাডের ডেফিনেশন সেটা কি? 1 কুলম আধান দিয়ে যদি 1 ভোল্ট বৃদ্ধি হয় তাহলে তাকে 1 ফ্যারাড বলা হবে। তাহলে একটা গোলকের জন্য, একটা গোলকের ব্যাসার্ধ কত? আর। সেই গোলকের জন্য বিভবের মান কত? 1/4 পাই এপসাইলন নট। গোলকের বাইরে কিউ আধান দিয়ে গোলকটা আহিত হয়ে আছে, তাহলে তার ক্ষেত্রে ইন্টু কিউ বাই আর হবে। তাহলে ক্যাপাসিটি কত হবে? কিউ বাই ভি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর। কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। আর ক্যাপাসিটির মান কত হবে? শুধুমাত্র আর। কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। এবার একটা মান বসাবো। ক্যাপাসিটির মান এখানে হবে 4 পাই এপসাইলন নটের মান হবে 9 × 10⁹ তলায়। আর এর মান, তার পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ বসিয়ে দিলাম। তাহলে যে মানটা দেখাচ্ছে সেটা 6.4/9 × 10⁻³ অর্থাৎ সামথিং মিলিফ্যারাড। অর্থাৎ পৃথিবীর মতো একটা বিশাল বড় গোলক, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যাপাসিটি মিলিফ্যারাডে আসছে। তাহলে আমাদের না ফ্যারাড কোনো কাজের একক না। কি কাজের একক? 1 মাইক্রোফ্যারাড, 1 × 10⁻⁶ ফ্যারাড, 1 ন্যানোফ্যারাড, 1 × 10⁻⁹ ফ্যারাড, পিকোফ্যারাড, 1 × 10⁻12 ফ্যারাড। এটা হলো আমাদের কাজের
ক্যাপাসিটরের একক, এগুলো দিয়ে কাজ হবে। আর কি, আর দেখা যাচ্ছে সাধারণ একটা গোলক বা একটা পরিবাহী, সেটাই ক্যাপাসিটর বলা যাবে না। তাহলে ক্যাপাসিটর বানাতে গেলে কি করতে হবে? ক্যাপাসিটর বানাতে গেলে তাকে ট্রিটমেন্ট করতে হবে এবং ক্যাপাসিটর বানাতে হবে। সেটা কি করে বানাবো? একটা প্লেটকে দড়ি একটা আধান দিয়ে আহিত করা হলো এবং সেই আধানের মানটা দেওয়া হলো প্লাস কিউ। এবার এর পাশে একটা অনাহিত প্লেটকে আনা হলো। আচ্ছা, কিউ আধান দেওয়া আছে, ওই মুহূর্তে তার বিভবটা হলো ভি। অনাহিত প্লেটটা আনলে তার এই দিকটায় নেগেটিভ আধান চলে আসবে আর এই দিকটায় পজিটিভ আধান চলে আসবে। এর ফলে কি হবে? সিস্টেমের মোট বিভব মাইনাস আধানের জন্য V1 কমবে, প্লাস আধানের জন্য V2 পরিমাণ বাড়বে। V1 এর মানটা বড় যেহেতুটা কাছে আছে, V2 এর মানটা ছোট যেহেতুটা দূরে আছে, অর্থাৎ এই মানটা মোট বিভবের মানটা কমেছে। বিভবের মান কমেছে মানে ক্যাপাসিটি সিস্টেমে বেড়েছে। আরও ভালো করার জন্য এই পজিটিভ আধানগুলোকে করে দেব গ্রাউন্ডেড। তাহলে গ্রাউন্ডেড করে দিলে মানে এইটা পজিটিভ সোর্সের সঙ্গে যুক্ত, এটা গ্রাউন্ডেড। এই অবস্থায় বিভবের মানটা কী হচ্ছে? শুধু V - V1 হচ্ছে। অর্থাৎ এভাবে সিস্টেমের মোট বিভবকে কমিয়ে আনা যায়, সিস্টেমের মোট বিভবকে এনে ক্যাপাসিটিকে বাড়িয়ে দেওয়া যায়। আর তৈরি হলো যেটা, সেটা হলো একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। অর্থাৎ আমরা এটাকে প্লাস না দিয়ে এটাকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিই, আর এটাকে গ্রাউন্ড না করে এটাকে একটা নেগেটিভের সঙ্গে যুক্ত করে দিই, তাহলেই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ছবিটা চলে আসবে। তাহলে সেই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের আমরা ই এর মানটা অলরেডি জেনে গেছি, সিগমা বাই এপসাইলন নট। তাহলে তার মানটা হবে কিউ বাই এপসাইলন নট এ। সেখান থেকে ভি এর মানটা হবে ই ইন্টু ডি। কেন ডি? সুষমতৈর ক্ষেত্রের জন্য ইন্টিগ্রেশন থাকে, কিন্তু অসমতৈর ক্ষেত্রের জন্য, কিন্তু সুষমের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের দরকার পড়ে না, সেখানে জাস্ট গুণ করলেই হয়ে যায়। ডিটা কি? ডিটা হলো মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এটা কি? এইটা হলো প্লেটের প্রতিটা তলের ক্ষেত্রফল। তাহলে এই মানটা বসালে কত হবে? কিউ ইন্টু এ বাই এপসাইলন নট, কিউ ইন্টু ডি বাই এপসাইলন নট এ। তাহলে আমাদের কি লাগবে? সি ইকুয়াল টু কিউ বাই ভি লাগবে। যার মান কত হবে? এপসাইলন নট এ বাই ডি। ডায়াইলেকট্রিক ভরে দিলে কি হবে? ডায়াইলেকট্রিক ভরে দিলে এটা যদি সি নট হয়, ডায়াইলেকট্রিক ভরে দিলে সি ইকুয়াল টু হবে জাস্ট এপসাইলন ইন্টু এ বাই ডি, মানে কে ইন্টু এপসাইলন নট এ বাই ডি। অর্থাৎ ডায়াইলেকট্রিক ভরে দিলে ক্যাপাসিটি কে গুণ বৃদ্ধি পেয়ে গেল। আর কি বলা যায়? আর বলা যায় দূরত্বটা এফেক্টিভ ডিস্টেন্স কে গুণ হ্রাস পেয়ে গেল। হয়ে গেল। আচ্ছা, কি দেখলাম? একটা গোলক তো একটা ডাইরেক্ট ক্যাপাসিটর হতে পারে না। তাহলে গোলকের ক্ষেত্রে যদি ক্যাপাসিটর বানাতে হয় তাহলে সেটাকে গোলীয় ধারক বলা হবে। তাহলে গোলীয় ধারকের শুধু ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। এটা একটা গোলীয় ধারক যার ভেতরে পজিটিভ আধান আছে আর এটা নেগেটিভ আধান আছে। অর্থাৎ ধারক বানাতে গেলে প্যারালাল প্লেটের কম্বিনেশন দরকার আর অপোজিট আধান সেখানে থাকতে হবে। তাহলে গোলীয় ধারকের ক্যাপাসিটি সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট এ বি বাই বি মাইনাস এ। এটা হলো ছোটো ব্যাসার্ধ, বিটা হলো বড় ব্যাসার্ধ। সেমভাবে সিলিন্ড্রিক্যাল ধারক, সেই সিলিন্ড্রিক্যাল ধারকের বাইরেরটা হয়ে যাবে গ্রাউন্ডেড। এখানেও প্যারালালভাবে থাকবে প্লেটগুলো, যার জন্য এই জায়গাটায় পজিটিভ আধান থাকবে আর এই জায়গাগুলোতে নেগেটিভ আধান থাকবে। তাহলে তার ক্ষেত্রে ক্যাপাসিটি কত হবে? 2 পাই এপসাইলন নট এল বাই লগ বি বাই এ। বিটা কি? বিটা হলো বড় ব্যাসার্ধ। এটা কি? এটা হলো ছোট সিলিন্ডারের ব্যাসার্ধ। এলটা কি? সিলিন্ডারটার দৈর্ঘ্য। ব্যাস, বাকিগুলো তো জানা। তো এগুলো ডিটেলস লাগবে না, কারণ এগুলো জাস্ট অঙ্কতে কাজে লাগতে পারে, সেই জন্য ফর্মুলাগুলো দেখিয়ে দিলাম। নেক্সট চলে আসি, ওই ক্যাপাসিটরের মাঝের অংশটা আমরা ভর্তি করেছিলাম ডাইলেকট্রিক দিয়ে সম্পূর্ণভাবে। সম্পূর্ণ ভর্তি না করে যদি কিছুটা অংশ ভর্তি করি তাহলে ক্যাপাসিটরের প্লেটটা থেকে গেল। সেই ক্যাপাসিটরের প্লেটের মাঝের অংশটা ডি দূরত্বে অবস্থিত। এবার সেই জায়গাটা ডাইলেকট্রিক ভরবো, কিন্তু গোটাটা ভরবো না,
কিছুটা অংশ টি পরিমাণ অংশকে ভর্তি করলাম, তাহলে টি বেদের ডাইলেকট্রিক দিয়ে ভর্তি করে দিলাম। মাঝের দূরত্ব কত? মাঝের দূরত্ব ডি। তাহলে সেক্ষেত্রে কী বের করতে হবে? ভি। ভি ইকুয়াল টু V1 প্লাস V2। V1টা কার জন্য? V1টা হলো শূন্য মাধ্যমের জন্য, অর্থাৎ যেটুকু অঞ্চল আমাদের বাতাসে রয়েছে সেই অঞ্চলের জন্য। তাহলে ই নট ইন্টু ডি মাইনাস টি। V2টা কার জন্য? ডাইলেকট্রিকের জন্য, অর্থাৎ যে অংশটা আমার ডাইলেকট্রিক হয়ে আছে, ই ইন্টু টি। ই নটের মান কত? এটা। তাহলে হয়ে গেল কত? সিগমা বাই এপসাইলন নট ইন্টু ডি মাইনাস টি। ই এর মানটা কত? সিগমা বাই এপসাইলন ইন্টু টি। তাহলে কমন নিব সিগমা বাই এপসাইলন নট, পড়ে থাকবে কত? ডি মাইনাস টি প্লাস টি বাই কে। তাহলে সিগমাটাকে কিউ বাই এপসাইলনের এ করে দাও, এটা হয়ে যাবে ডি মাইনাস টি কমন নিলে 1 মাইনাস 1 বাই কে। তাহলে ক্যাপাসিটি সি ইকুয়াল টু কিউ বাই ভি হয়ে গেল কত? এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি ইন্টু 1 মাইনাস 1 বাই কে। এটা হলো নিউ ক্যাপাসিটি, হয়ে গেল। তো এখানে দূরত্ব কতটা কমেছে? দূরত্ব কমার পরিমাণ টি ইন্টু 1 মাইনাস 1 বাই কে, এই পরিমাণ দূরত্ব হ্রাস পেয়েছে, হয়ে গেল। এবং দূরত্ব কমার জন্য ক্যাপাসিটি বৃদ্ধিও পেয়েছে। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হলো গিয়া, হ্যাঁ, এই প্লেটটা তো আমি ডাইলেকট্রিক দেখিয়েছি, তার মানে এখানে পজিটিভ আধান আছে প্লাস কিউ পরিমাণ, এখানে নেগেটিভ আধান আছে মাইনাস কিউ পরিমাণ, আর এখানটায় ডাইলেকট্রিক দেখানোর জন্য কিউ ড্যাশ আর কিউ ড্যাশ এখানটায় থাকবে। এবার যদি রিপ্লেস করে দিই মেটাল প্লেট দিয়ে, তাহলে মেটালে তো ইলেকট্রন অভাব নেই, ভরে ভরে ইলেকট্রন থাকবে। তাহলে এক্স্যাক্ট মাইনাস কিউ আর এক্স্যাক্ট প্লাস কিউ আধানটা মুক্ত ইলেকট্রনের প্রাচুর্য থাকার জন্য এখানটায় পাওয়া যাবে, যেটা ডাইলেকট্রিকে হবে না। ওখানে কিউ ড্যাশ এখানে প্লাস কিউ মাইনাস কিউতে রিপ্লেস হয়ে যাবে। ওখানে আধানটা ভেতরে ছিল, এখানে আধানটা বাইরের পৃষ্ঠে চলে আসবে, এটা দ্বিতীয় পার্থক্য। এবং সেখানটায় কী হবে? মেটালের ভেতরে ইলেকট্রিক ফিল্ডের মান হয় 0, তাহলে এটা হবে 0 ইন্টু টি। তাহলে এই টার্মটা আউট হয়ে গেল, গোটাটা আউট হয়ে গেল, আর তো লেখার দরকার নেই, শুধু এই টার্মটা আউট করে দিলাম। মানে কি? এ পরের লাইন কত হবে? কিউ বাই এপসাইলন নট এ ইন্টু ডি মাইনাস টি। সি কত হবে? এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি, অর্থাৎ টি পরিমাণ অঞ্চল এখান থেকে বাদ হয়ে যাচ্ছে। নেক্সট পয়েন্ট কি? নেক্সট হলো ক্যাপাসিটার যদি সি মানের হয়, সেখানে যদি অলরেডি কিউ আধান থাকে, যার বিভব যদি ভি হয়, তাহলে এবার আমাদেরকে খুব ক্ষুদ্র একটা আধান ডিকিউ, সেই ডিকিউ আধানকে একে দিতে হবে। ডিকিউ এতটাই ক্ষুদ্র যাতে করে বিভবে কোনো পরিবর্তন না হয়। তাহলে সেক্ষেত্রে যে কৃতকার্য হবে, প্লাস কিউ আধানকে প্লাস ডিকিউ দিচ্ছি, মানে জোর করে আধান দিচ্ছি, তাহলে কৃতকার্যের মানটা হবে পজিটিভ, এবং সেই পজিটিভ কৃতকার্য হবে ডিকিউ ইন্টু ভি। তাহলে মোট কার্যের মানটা হবে ইন্টিগ্রেশন, ধরে দিচ্ছি 0 থেকে কিউ আধান অবধি করা হচ্ছে, তাহলে 0 টু প্লাস কিউ ভি ডিকিউ মোট কৃতকার্য। ভি এর মানটা রিপ্লেস করে দিই কিউ বাই সি দিয়ে, তাহলে 1 বাই সি বেরিয়ে গেল, এটা হয়ে গেল কত? কিউ স্কোয়ার বাই 2, মানে হয়ে যাবে কত? কিউ স্কোয়ার বাই 2, অর্থাৎ ক্যাপাসিটারের সঞ্চিত শক্তি কিউ স্কোয়ার বাই 2c। তাহলে কোনো একটা ক্যাপাসিটারে যদি কিউ পরিমাণ আধান থাকে, তাহলে সেখানে সঞ্চিত শক্তির রাশিমালা কত হবে? কিউ স্কোয়ার বাই 2c। আবার কিউ ইকুয়াল টু সিভি বসালে, কিউ ইকুয়াল টু যদি সিভি বসিয়ে দেওয়া যায়, তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c, মানে হয়ে গেল কত? হাফ সিভি স্কোয়ার। আবার সিভির মানটা এখানে বসালে ইউ কত হবে? হাফ কিউভি। ব্যাটারি কত কাজ করেছে? কিউ পরিমাণ আধান পাঠিয়ে ব্যাটারি কিউভি পরিমাণ কাজ করেছে, স্টোর হলো কত? হাফ কিউভি। বাকি এনার্জি কোথায় গেল? বাকি এনার্জি চার্জিংয়ের সময় লস হয়েছে জুল হিটিং এফেক্টে তারের মধ্যে, হয়ে গেল। নেক্সট পয়েন্ট, ক্যাপাসিটরের দুটো প্লেট
পরস্পর থেকে ডি দূরত্বে সেপারেটেড ভাবে অবস্থান করছে, তাহলে এটা এখানটায় পজিটিভ আধান আছে, এখানে নেগেটিভ আধান আছে, তাহলে প্লাস কিউ মাইনাস কিউ এদের মধ্যে তো আকর্ষণ থাকতেই হবে। তাহলে সেই আকর্ষণ বলের মান কত? সেই আকর্ষণ বলের মান হবে এফ ইকুয়াল টু কিউই। কোন কিউ? যে কোনো একটা প্লেটের আধানকে ধরবো কিউ, আর একটা প্লেটের ইলেকট্রিক ফিল্ডকে নিতে হবে। তাহলে এফ ইকুয়াল টু কিউ ইন্টু একটা প্লেটের ফিল্ড হয় সিগমা বাই 2 এপসাইলন নট, তাহলে এফ ইকুয়াল টু হবে কিউ ইন্টু কিউ বাই 2 এপসাইলন নট এ, হয়ে গেল কত? কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন নট এ সেপারেটেড বাই ডি। তাহলে কৃতকার্য কত? কৃতকার্য হলো এফ ইন্টু ডি ইকুয়াল টু কিউ স্কোয়ার ডি বাই 2 এপসাইলন নট এ, উল্টে আছে সি, তাহলে হয়ে গেল কত? কিউ স্কোয়ার বাই 2c। অল্টারনেটিভ প্রমাণ, আর এইভাবেও করা যায়, লাগবে না। নেক্সট কি? আমরা জানি ইউ মানে মোট শক্তি হাফ সিভি স্কোয়ার, পেয়ে গেলাম এটা। তাহলে হাফ ইন্টু এপসাইলন নট এ বাই ডি ইন্টু ই স্কোয়ার ডি স্কোয়ার, একটা ডি কেটে গেল, তাহলে হয়ে গেল কত? হাফ এপসাইলন নট ই স্কোয়ার ইন্টু এডি। তাহলে ইউ ইকুয়াল টু এত, তাহলে ইউ এডিকে তলায় নিয়ে আসি, সেটা হলো ভলিউম, হয়ে গেল কত? হাফ এপসাইলন নট ই স্কোয়ার। এটাকে বলা হচ্ছে কি? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেন্সিটি, মানে তড়িৎ ক্ষেত্র ঘনত্ব, মানে সরি তড়িৎ শক্তি ঘনত্ব। তাহলে শক্তি ঘনত্বের রাশিমালাতে ভলিউম দিয়ে ভাগ হয়েছে, তাহলে এখান থেকে একটা প্রশ্নের উত্তর চলে আসে যে ক্যাপাসিটরের সঞ্চয় শক্তি কোথায় থাকে? থাকে হলো দুটি প্লেটের মধ্যবর্তী যে আয়তনটা, সেই আয়তনে শক্তিটা সঞ্চিত থাকে। এখান থেকে এমসিকিউ কোশ্চেন থাকে, হয়ে গেল। নেক্সট নেক্সট কি বলবো? আচ্ছা, নেক্সট বলবো দুটি ক্যাপাসিটর যাদের মান C1 C2, V1 আর V2 বিভবে Q1 এবং Q2 আধানের দ্বারা আহিত হয়ে আছে। তার মানে আমরা বলতে পারি Q ইকুয়াল টু Q1 প্লাস Q2 ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2। এবার তাদেরকে যুক্ত করে দেওয়া হলো একটা তারের মাধ্যমে। কমন পোটেনশিয়াল V হবে, C1 আর C2 ক্যাপাসিটর পাল্টাতে পারে না, তাহলে Q এর মান কত হবে? C1 প্লাস C2 ইন্টু V, যার মানটা C1 V1 প্লাস C2 V2 সঙ্গে সমান। তাহলে সেখান থেকে কমন পোটেনশিয়ালের মানটা বেরিয়ে আসে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। আগে এখানে কত আধান ছিল? Q1, এখন কত আছে? ধরে নিচ্ছি V1টা বড় ছিল, V2টা ছোট, তাহলে আধান ওদিকে ট্রান্সফার হয়েছে, তাহলে এখন এখানে আধানের মান Q1 ড্যাশ। তাহলে কত আধান ট্রান্সফার হলো? ডেল্টা Q1, তার মান কত? Q1 মাইনাস Q1 ড্যাশ। Q1 কত? C1 V1 মাইনাস C1 V, তাহলে C1 V1 মাইনাস C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। ক্যালকুলেশন করলে C1 প্লাস C2 চলে আসে তলায়, এটা দিয়ে এটা গুণ কত হবে? C1 স্কোয়ার V1 প্লাস কত হবে? এটা গুণ C1 C2 V1 মাইনাস C1 স্কোয়ার V1 মাইনাস C1 C2, তাহলে C1 C2 V2, এটা কেটে গেল, পড়ে থাকলো কত? C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2, অর্থাৎ এই পরিমাণ আধান ট্রান্সফার হয়েছে এ থেকে বিতে। এ কোনটা? এটা এ, এটা বি। এ থেকে বিতে কত আধান গেল? এবার এখানটায় আধান কতটা আছে এখন? Q2 ড্যাশ যদি হয়, তাহলে কতটা আধান এসছে তার মান কী করে বের করবো? ডেল্টা Q2, তার মানটা Q2 ড্যাশ মাইনাস Q2, মানে কত? C2V মাইনাস C2 V2, তাহলে কত হলো? C2 V এর মান কত? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 মাইনাস C2 V2। ক্যালকুলেশন করলে C1 প্লাস C2 তলায় আসে, এটা গুণ করে দাও, C1 C2 V1 প্লাস C2 স্কোয়ার V2 মাইনাস এটা গুণ করলে C1 C2 V2 মাইনাস C2 স্কোয়ার V2, এটা V2, C2 স্কোয়ার V2 কেটে গেল, পড়ে থাকলো কত? C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2। অর্থাৎ এ থেকে যতটা এসছে, এ থেকে যতটা বেরিয়েছে, বিতে ততটাই গেছে। আধান কনজার্ভড, আধান সংরক্ষিত। নেক্সট কি?
লস অফ এনার্জি ডেল্টা ইউ কত হবে হাফ C1 V1 স্কোয়ার হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ C1 প্লাস C2 ইন্টু ভি স্কোয়ার। পরের লাইন ডেল্টা ইউ ইকুয়াল টু হাফ C1 V1 স্কোয়ার হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ C1 প্লাস C2 ইন্টু ভি C1 V1 প্লাস C2 V2 হোল স্কোয়ার নিচে C1 প্লাস C2 তার হোল স্কোয়ার। এটা গেল কেটে। আচ্ছা নেক্সট পয়েন্ট কী হবে? নেক্সট হলো ডেল্টা ইউ ইকুয়াল টু C1 প্লাস C2 গেল তলায়, এটা দিয়ে গুণ একটা 2 থাকবে, এটা দিয়ে গুণ কত হবে C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস C1 C2 V1 স্কোয়ার, এটা দিয়ে গুণ কত হবে C1 C2 V2 স্কোয়ার নেক্সট প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস 2 C1 C2 গোটাটাই আছে, তাহলে এটাকে ভাঙতে হবে C1 স্কোয়ার V1 স্কোয়ার C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস 2 C1 C2 V1 V2। এটা 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 কেটে গেল, তো ডেল্টা ইউ কত হবে হাফ C1 C2 C1 C2 C1 C2 কমন নেই, তাহলে C1 প্লাস C1 C2 চলে আসলো, নিচে কত আসলো C1 প্লাস C2। আমরা জানি V1টা বড়, তাহলে V1টা যেহেতু বড় কত হবে V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। কোথায় কাজে লাগবে? এরকম অঙ্ক যখন থাকবে যে দুটি ক্যাপাসিটার যার এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা V1 এ আহিত এবং এটা একটা ক্যাপাসিটার যার এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা V2 তে আহিত, তাদের প্লাসের সঙ্গে প্লাসকে যুক্ত করব, মাইনাসের সঙ্গে মাইনাসকে যুক্ত করব, কমন পোটেনশিয়াল কত হবে তার মানে হবে এটা। কত আধান ট্রান্সফার হলো এ থেকে বিতে তার মানে হবে এটা। লস অফ এনার্জি কত হবে তার মানে হবে এটা। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই ফর্মুলাগুলো কাজে লাগবে। আর যদি অঙ্কটা এরকম থাকে প্লাসের সঙ্গে যুক্ত করব মাইনাসকে আর মাইনাসের সঙ্গে যুক্ত করব প্লাসকে, তাহলে তার ক্ষেত্রে এখানটা হয়ে যাবে মাইনাস, এখানটা হয়ে যাবে প্লাস, এখানটা হয়ে যাবে প্লাস, এখানটা হয়ে যাবে প্লাস। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে, তাহলে দু ধরনের অঙ্ক ওটা দিয়ে হয়ে যাবে। হলো অঙ্কের জন্য মেনলি দরকার, থিওরি খুব একটা আসে না এটা। নেক্সট চলে আসি সবচেয়ে পরিচিত টপিক ক্যাপাসিটি চ্যাপ্টারে, সেটা কি দুটি ক্যাপাসিটরের সিরিজ এবং প্যারালাল। এখানে একটা ব্যাটারি দেব, সেই ব্যাটারি দিয়ে এই প্লেটটাকে কানেক্ট করে দেব। ব্যাটারির মান কত ভি, তাহলে এই পজিটিভ প্লেটটা এখানটায় কি করবে প্লাস কিউ আধানকে নিয়ে নেবে, ফলে কি হবে মানে ইলেকট্রনকে নিয়ে নেবে, তার জন্য এখানে প্লাস কিউ আধান আসবে, যার জন্য এখানটায় মাইনাস কিউ আধান আবিষ্ট হবে। কোথা থেকে? এই প্লেট থেকে আধান আসবে, ফলে এই প্লেটটা মাইনাস কিউ হবে, যেটা মানে সরি প্লাস কিউ হবে, যেটা আবার এখানে মাইনাস কিউ আধান আবিষ্ট করবে। কোথা থেকে? এই প্লেট থেকে আধান আসবে, যেটা এখানে কি করবে আবার প্লাস কিউ আধান তৈরি করবে। সেটা কোথা থেকে আসবে? সেটা এখানটায় মাইনাস কিউ আধান তৈরি করবে। কোথা থেকে? সে আবার টানবে ব্যাটারি থেকে। অর্থাৎ সবগুলো ক্যাপাসিটারে সেম আধান থাকবে, কিন্তু সবগুলো ক্যাপাসিটারে ভি এর মানটা আলাদা হবে, V1 V2 V3। তাহলে মোট বিভব হবে V1 প্লাস V2 প্লাস V3, তাহলে হয়ে যাবে কত কিউ বাই C1 কিউ বাই C2 কিউ বাই C3, কিউ কমন নিলে 1 বাই C1 1 বাই C2 1 বাই C3। তুল্যের ক্ষেত্রে একটা ক্যাপাসিটরের কথা ভাবতে হয়, তিনটার কথা ভাবতে হয় না। তাহলে তার ক্ষেত্রে কি করতে হয় কিউ ইকুয়াল টু সিএস ভি, তাহলে তার ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কিউ ইন্টু 1 বাই সিএস। দুটোকে তুলনা করলে 1 বাই সিএস ইকুয়াল টু 1 বাই C1 1 বাই C2 প্লাস 1 বাই C3, আমরা তুল্য ক্যাপাসিটির মান পেয়ে গেলাম। হয়ে গেল। তাহলে প্রথমটার শক্তি, দ্বিতীয়টার শক্তি, তৃতীয়টার শক্তি যদি যোগ করি, যেহেতু আধান সমান কিউ স্কোয়ার বাই 2C1 কিউ স্কোয়ার বাই 2C2
কিউ স্কোয়ার বাই 2c3 করে দেব। তাহলে কিউ স্কোয়ার বাই 2 কমন নিব, কিউ স্কোয়ার বাই 2 কমন নিলে 1/c1 1/c2 প্লাস 1/c3 হয়ে যাবে কত, কিউ স্কোয়ার বাই 2 ইন্টু 1/cs, অর্থাৎ তুল্যতে মোট শক্তি তিনটা ক্যাপাসিটরের মোট শক্তির সঙ্গে সমান, প্রমাণিত। এটা সত্যি সত্যি এটার তুল্য হয়েছে। নেক্সট কি করব, নেক্সট তিনটা প্লেটকে প্যারালালি যুক্ত করব, অর্থাৎ তিনটা প্লেটই একটাই ব্যাটারি থেকে চার্জ পাচ্ছে। যুক্ত করে দিলাম তিনটা প্লেটকে একটাই ব্যাটারির পজিটিভ জায়গাতে। তাহলে এই পজিটিভটা কি করবে, এখান থেকে +Q1, এখান থেকে +Q2, এখান থেকে +Q3 আধানকে টানবে। আর নেগেটিভ প্লেটটা এখানে -Q1, এখানে -Q2, এখানে -Q3 আধানকে দেবে। একই ব্যাটারির সঙ্গে যুক্তর জন্য সবগুলোর বিভব সেম হবে, বিভব তিনটার আলাদা হবে না। তাহলে এখানে কি লিখব, Q = Q1 + Q2 + Q3 = যেহেতু বিভব সমান তাহলে Q = CV, তাহলে C1V + C2V + C3V, তাহলে হয়ে গেল কত, C1 + C2 + C3 × V। তুল্যের ক্ষেত্রে একটার কথা ভাবতে হয়, তাহলে সেই একটার ক্যাপাসিটি কত, সেটা হলো CP, এখানে বিভব V। তো তার ক্ষেত্রে Q = CP × V। এটা তুলনা করলে আমরা পাচ্ছি সিপির মানটা কত, সিপির মানটা C1 + C2 + C3। আর যদি আমরা মোট শক্তির কথা ভাবি U1 + U2 + U3, তাহলে সেখানটায় হয়ে যাবে কত, হাফ C1V², যেহেতু বিভব সমান থাকে, হাফ C2V² প্লাস হাফ C3 × V², তাহলে হবে কত, হাফ C1 + C2 + C3 × V², তাহলে হয়ে যাবে কত, হাফ × CP × V², অর্থাৎ এটা কি, তুল্যতে সঞ্চিত শক্তি, অর্থাৎ তুল্যে সঞ্চিত শক্তি সবগুলো শক্তির যোগফল। বোনাস একটা জিনিস বলে দিই, ক্যাপাসিটর কমপ্লিট। বোনাস একটা জিনিস বলে দিই যেটা অনেকের কনফিউশন হয়, সেটা হলো যে প্লেটের কম্বিনেশানে সিরিজের ফর্মুলা প্যারালালে চলে গেল, প্যারালালের ফর্মুলা সিরিজে চলে গেল, কেন এরকম হলো? তো খুব সিম্পল একটা কনসেপ্ট দিই, V = IR, কিন্তু Q = CV তুলনা করলে এখান থেকে V হয় 1/C × Q। বিভবের কাজ বিভব করে, কারেন্টের কাজ আধান করে, তাহলে R এর সাথে তুলনা হয় 1/C, অর্থাৎ রোধের সঙ্গে ক্যাপাসিটরের উল্টো সম্পর্ক আছে, ইনভার্স সম্পর্ক আছে। তার মানে এখানে প্যারালালের ফর্মুলা আসেনি, এটা সিরিজেরই ফর্মুলা। আর দিয়ে হলে R1 + R2 + R3 হতো, ক্যাপাসিটার আছে মানে উল্টে গেছে। আর এটাও সিরিজের ফর্মুলা না, এটা প্যারালালের ফর্মুলা, এটা আর দিয়ে হলে 1/R দিয়ে আসতো, ক্যাপাসিটার আছে মানে সেটা উল্টে গিয়ে C হয়ে গেছে। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স ফুল ডিভিশন কমপ্লিট। আই থিঙ্ক টাইম লেগেছে 1.5 ঘন্টার মতো। হ্যাঁ, এর তো 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে, 1.5 ঘন্টা একটু কম বেশি হলো। তো এইটা দেখে পড়ে এইচএস দিলে হবে না, পুরো বইটাই পড়তে হবে। এটা জাস্ট মনে রাখার একটা প্রসেস, কীভাবে গোটাটাকে মনে রাখা যায়। ঠিক আছে, টাটা।